হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। স্থিতিবিদ্যা অধ্যায়ের 2 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? বলো। স্থিতিবিদ্যা অধ্যায়ের লেকচার একে আমরা কয়টা অঙ্ক করছিলাম বলো তো? এটা 14 নম্বর ম্যাথ, 13টা। স্থিতিবিদ্যা অধ্যায়ের লেকচার একে আমরা 13টা ম্যাথ করছিলাম। এই 13টা ম্যাথ কে কে ভালো মতো বুঝতে পারছো বলো? ওই 13টা থেকে যদি কোনো একটা ম্যাথ সৃজনশীলে আসে, কে কে পারবা আগে এইটা আমাকে বলো। শোনো, স্থিতিবিদ্যা অধ্যায়ে কিন্তু আমরা সব মিলায়ে টোটাল ম্যাথ করব 42টার মতো। টোটাল আমরা স্থিতিবিদ্যা অধ্যায়ে 42টার মতো ম্যাথ করব। এই 42টা ম্যাথ থেকেই আশা করা যায় সৃজনশীলটা ফুল কমন পড়বে। খ আর গ 100% কমন পড়বে আশা করা যায়। আর ক নাম্বার প্রশ্ন তো মাঝে মধ্যে সংজ্ঞা ব্যাখ্যা ছোটোখাটো ম্যাথ দিয়ে দেয়, ওগুলো এমনিই পারবা। তুমি যদি এই 42টা ম্যাথ ক্লাসে টোটাল 42টা ম্যাথ যে করাবো, এই 42টা ম্যাথ যদি বুঝতে পারো, তাহলে স্থিতিবিদ্যা অধ্যায়ের একটা পুরা সৃজনশীল তুমি অ্যান্সার করে আসতে পারবা। এতটুকু কনফিডেন্স তোমার মধ্যে আমি তৈরি করে দিব, ঠিক আছে? বাট এই 42টার মধ্যে আসলে মাস্ট পারতে হবে, এইটা একেবারে কম্পালসারি। তারপর বই থেকে যখন বাড়ির কাজ করবা, বই থেকে শুধু বোর্ডে আসা ম্যাথগুলো করবা। এইচএসসি পরীক্ষার জন্য তুমি যেই বই ফলো করো, বোর্ডে আসা ম্যাথ তো সব বইয়ে একই, তাই না? তো বই থেকে যারা প্র্যাকটিস করতেছো শুধু বোর্ডে আসা ম্যাথগুলো করলেই হবে এই অধ্যায়ে। বোর্ডে আসা ম্যাথের বাইরে একটা ম্যাথও প্র্যাকটিস করার দরকার নেই। তারপরে অধ্যায়টা শেষ হওয়ার পরে আজকে ক্লাসের পরেই প্র্যাকটিস শিট দিয়ে দিব। স্থিতিবিদ্যা অধ্যায়ের প্র্যাকটিস শিট আজকে ক্লাসের পরেই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। তো যাদের একাডেমিকে এই অধ্যায়টা আগে একবার পড়া আছে, তোমরা আজকে ক্লাসের পরেই প্র্যাকটিস শিট সলভ করা শুরু করে দিতে পারো। আর যাদের পড়া নাই, তোমরা ওয়েট করো। স্থিতিবিদ্যা অধ্যায়টা বৃহস্পতিবারে শেষ হবে, বৃহস্পতিবারের পরে তোমরা প্র্যাকটিস শিট সলভ করবা। অবশ্যই বিগত বছরের বোর্ডে আসা সৃজনশীলগুলা এবং এমসিকিউগুলা অবশ্যই শেষ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এই চ্যাপ্টার সহজ নাকি গতিবিদ্যা সহজ? দুইটাই সমান তালে, মানে সমান সমান বলা যায়। তোমার কাছে যেটা সহজ লাগে, কারো কাছে স্থিতিবিদ্যা সহজ লাগে, কারো কাছে গতিবিদ্যা, যার যেটা, ঠিক আছে? এখন আমরা আজকে ক্লাসটা একটু ছোট ক্লাস নেব। আজকে আমি একটু অসুস্থ, তোমরা হয়তো আমার কথা শুনেই বুঝতে পারতেছো। তো আজকে ক্লাসটা একটু ছোট হবে। আর বৃহস্পতিবারে তোমাদের লাস্ট ক্লাস হায়ার ম্যাথের, মানে স্থিতিবিদ্যার, এবং বৃহস্পতিবারে দুপুরে কোনো ক্লাস নাই। তো বৃহস্পতিবারে আমরা আজকে ক্লাসের দ্বিতীয় অংশটা নিব। হ্যাঁ, লেকচার 2 দুইটা পার্টে হবে। আজকে ক্লাসটা হবে পার্ট 1, আজকে 1.5 ঘন্টার একটা ক্লাস নিব। আর পার্ট 2 নিব বৃহস্পতিবার সকালে। তোমরা রুটিন যারা দেখছো এই সপ্তাহের, বৃহস্পতিবারে একটাই ক্লাস আছে, শুধুমাত্র স্থিতিবিদ্যা ক্লাস রাতে। তো বৃহস্পতিবার সকাল 10টায় একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব, ওইটা আমি তোমাদেরকে মঙ্গলবারে গ্রুপে পোস্ট দিয়ে জানাই দেবো। হ্যাঁ, তো আজকে ক্লাসটা আমরা আশা করতেছি 1.5 ঘন্টা ডিউরেশনে একটা ক্লাস হবে, এবং আজকে ক্লাসটার নাম হবে লেকচার 2 পার্ট 1। আর বৃহস্পতিবার সকালে ক্লাসটার নাম হবে লেকচার 2 পার্ট 2। আর রাতের ক্লাসে আমরা অধ্যায়টা কমপ্লিট করব। হ্যাঁ, ঠিক আছে। আগের লেকচারটা করি নাই ভাইয়া, তাইলে আজকে ক্লাসটা লাইভে করো না। অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাস করবা, নাইলে কিন্তু ওই পিক মোমেন্টে মানে একদম মাথার মধ্যে ঢুকে যাচ্ছে জিনিসটা, এই জিনিসটা কিন্তু ফিল করতে পারবা না। অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাস করো। যারা লেকচার 1 করো নাই, তোমরা অবশ্যই আগে লেকচার 1 করে তারপরে এই ক্লাসটা করো। তো শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে এই অধ্যায়ের ম্যাথের প্রশ্নগুলো অনেক বড় বড়, তো প্রশ্ন উঠায়ে সময় নষ্ট করার দরকার নাই, শুধু নাম্বারটা লিখো। ক্লাস শেষ হওয়ার পরে ক্লাসের লেকচার স্লাইড তো দিয়েই দিব। আর এগুলো সব বোর্ডে আসা ম্যাথ, সবগুলো তোমার বইয়ে আছে, তুমি বইয়ের মধ্যেও নাম্বার লিখে রাখতে পারো যে এইটা 14 নম্বর ম্যাথ, ঠিক আছে? প্রশ্ন তোলার দরকার নাই, প্রশ্নটা 2বার রিডিং পড়ো। ওকে, প্রশ্নটা 2বার রিডিং পড়ো। কোনো বিন্দুতে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দুটি লব্ধি √3Q এবং তা পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখাও যে পি সমান কিউ অথবা পি সমান 2Q। প্রশ্নটা 2বার পড়ো, 2বার পড়লে তুমি অর্ধেক জিনিস বুঝে যাবা। কোনো নির্দিষ্ট বিন্দুতে
নির্দিষ্ট কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দুইটার লব্ধি। ধরো এই যে ও বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল পি আর কিউ, পি আর কিউ এদের লব্ধি √3 কিউ। খেয়াল করে দেখো, ধরো ও বিন্দুতে আলফা কোণে নির্দিষ্ট কোণে বলছে তাই না, ধরলাম আলফা কোণে ক্রিয়ারত দুইটা বল একটা পি একটা কিউ এবং এদের লব্ধির মান √3 কিউ। খেয়াল করে দেখো ভালো মতো, ওই যে √3 কিউ লব্ধির মান √3 কিউ। তোমাকে বলছে এবং তা মানে লব্ধিটা পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। এই যে বলো চিত্র কে কে বুঝছো? আগে প্রশ্নটা রিডিং পড়ার পরে এতটুকু চিত্র কে কে আঁকাইতে পারবা বলো? কোনো বিন্দুতে, ধরো ও বিন্দুতে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত, ধরলাম আলফা কোণে ক্রিয়ারত, ধরলাম নির্দিষ্ট কোণে মানে আলফা কোণে। আমরা তো দুইটা বলের মধ্যবর্তী কোণকে নরমালি আলফাই ধরি। আলফা কোণে ক্রিয়ারত দুইটা বলে লব্ধি √3 কিউ এবং ওই লব্ধিটা পি বলের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। এতটুকু সবাই বুঝছো? এইবার আমাকে বলো এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটা কত হবে বলো? এই টোটাল অ্যাঙ্গেল কিন্তু আলফা। দেখো এই যে এটা আলফা মানে এই টোটাল অ্যাঙ্গেলটা ধরছি আলফা, পুরাটা হচ্ছে আলফা, নিচের একটুক 30, তাহলে উপরেরটা আলফা -30। এতটুকু কে কে বুঝছো বলো? এই ম্যাথগুলা চিত্র বুঝতে পারলে ম্যাথ অর্ধেক শেষ। একটু ভালো মতো দেখো। হ্যাঁ, ভেরি গুড, ওকে ওকে ওকে, ভেরি গুড। একটু দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো। লব্ধিটা পি বলের সাথে তৈরি করছে 30 ডিগ্রি কোণ এবং কিউ এর সাথে হবে আলফা -30 ডিগ্রি। এখন তোমাদের কি গত ক্লাসের সূত্রটা মনে আছে? বলের সাইন সূত্র কার কার মনে আছে বলো? গত ক্লাসে আমরা একটা সূত্র শিখছিলাম বলের সাইন সূত্র। তোমাদের মনে আছে বলের সাইন সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করতাম? কিংবা বলের সাইন সূত্র অ্যাপ্লাই করতে কি কি জানা লাগে? ধরো একটা বিন্দুতে তিনটা বল, ধরো দুইটা বল কি আর হতো এবং তাদের লব্ধি হচ্ছে ধরো আর, এখানে আর এর মান দেওয়া আছে √3 কিউ এবং এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই দুইটা কোণের মান জানা থাকলেই ডিরেক্ট বলের সাইন সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে এখানে কি এই অ্যাঙ্গেলটাও জানি, এই অ্যাঙ্গেলটাও জানি, যদিও এখানে আলফার মানটা বের করতে হবে, বাট আমি তো আপাত দৃষ্টিতে এই অ্যাঙ্গেলটার মান 30, এই অ্যাঙ্গেলটার মান আলফা -30, দুইটাই তো আমি দেখতে পাচ্ছি চিত্রে, তাই না? তাহলে লিখো বলের সাইন সূত্র অনুসারে, লিখো বলের সাইন সূত্র অনুসারে, বলের সাইন সূত্র অনুসারে। ভালো মতো বুঝছো বলের সাইন সূত্র কি ছিল? প্রত্যেকটা বল ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইনের অনুপাত সমান। দেখো তিনটা বল, একটা পি একটা কিউ আর একটা হচ্ছে √3 কিউ, লব্ধির মান দেয়া আছে √3 কিউ ডিভাইড বাই সাইন। আমাকে তোমরা বলবা এই জিনিসটা যে পি এর নিচে অ্যাঙ্গেল কত বসবে বলো? ভাইয়া পি এর নিচে অ্যাঙ্গেল বসবে পি ব্যতীত বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ, পি ছাড়া বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ কত? আলফা -30 ডিগ্রি। ভালো মতো দেখো, এই লাইনটা বুঝতে পারলে ম্যাথ শেষ, বাকিটা ভাইয়া খালি ক্যালকুলেশন। আর কিউ এর নিচে বসবে কিউ ব্যতীত বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তারপরে √3 কিউ এর নিচে বসবে √3 কিউ ব্যতীত বাকি দুইটা বল পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে টোটাল আলফা। এই লাইনটা কে কে বুঝছো বলো? এই ম্যাথে স্থিতিবিদ্যার কাজ এতটুকুই। একটু ভালো মতো দেখো ভাইয়া, এই ম্যাথটাতে স্থিতিবিদ্যার কাজ এতটুকুই, বাকিটা হচ্ছে বীজগাণিতিক ক্যালকুলেশন। এইবার আমাকে বলো যেটা প্রমাণ করতে বলছে দেখাও যে হয় পি আর কিউ সমান অথবা পি হচ্ছে কিউ এর দ্বিগুণ। যেটা প্রমাণ করতে বলছে ওখানে কোথাও আলফা আছে বলো? যেটা প্রমাণ করতে বলছে ওখানে কোথাও আলফা আছে? আলফা নাই। তার মানে এখানে আলফা এর মান বের করতে হবে। দেখো পি আর কিউ এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। এখানে পি আছে কিউ আছে, ভালো কথা। আমার আলফা এর মান দরকার জাস্ট। এখন আমাকে বলো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আলফা এর মান বের করার জন্য কোন দুইটা অনুপাত নিলে সবচেয়ে ইজি হবে, এই প্রথম দুইটা নিলে ইজি হবে নাকি লাস্টের দুইটা নিলে? চিন্তা করো তো, ভালো মতো বোঝো। ভাই আমি আলফা এর মান বের করতে চাই, প্রথম দুইটা অনুপাত নিয়েও বের করা যাবে, লাস্টের দুইটা নিলেও বের করা যাবে। কোন দুইটা নিলে ইজি হবে চিন্তা করো। ভাইয়া এই দুইটা নিলে ইজি হবে না, কারণ কি? দেখো সিম্পল, এই যে এইটা যদি নেও sin a - b এর সূত্র বসাইতে হবে। sin a - b দরকার কি? আমি যদি দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা অনুপাত নিয়ে ক্যালকুলেশন করি তাহলে কিউ কিউ কাটা, ডিরেক্ট এখান থেকে আলফা এর মান চলে আসবে। কে কে বুঝছো? লিখো দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই, লিখো এই যে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই। দেখো ভালো মতো বুঝছো,
তাহলে এই দুটো অনুপাত নাও, কিউ কিউ কাটা, কিউ কিউ কাটা, কি থাকবে সাইন 30 ডিগ্রির মান কত, একবার লিখো সাইন আলফা সমান, একবার লিখে বলতেছি সাইন আলফা আর গুণন করে এইদিকে চলে আসবে, সাইন আলফা সমান √3 এর সাথে গুণ হবে সাইন 30 ডিগ্রি, √3 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে √3/2 একবার লিখে ফেললাম √3/2। দেখো এই যে এই দুইটা অনুপাত থেকে কিউ কিউ কাটা, সাইন আলফা এদিকে চলে আসবে আর সাইন 30 ডিগ্রি দিয়ে √3 কে গুণ হয়ে যাবে, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, √3/2। এবার আমাকে বলো √3/2 হলে আলফা এর মান কত? সুতরাং আলফা সমান 60 ডিগ্রি একটা, আরেকটা আছে ভাই ভালো মতো বোঝো, প্রশ্নের মধ্যেই তোমাকে বলে দিছে প্রমাণ করতে হবে দুইটা জিনিস, হয় পি সমান কিউ অথবা পি সমান 2q, তার মানে আলফা এর মান দুইটা আসবে, দুইটা আলফা এর মান আসবে। আমাকে বলো শোনো, দুইটা বলের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে, দুইটা বলের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি থেকে শুরু করে সর্বোচ্চ কত পর্যন্ত হইতে পারে, 180 ডিগ্রি পর্যন্ত। তো এই যে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মানও কিন্তু √3/2, 120 ডিগ্রির মানও কিন্তু √3/2। এইটা এতটুকু তোমরা জানো, যারা ত্রিকোণমিতি পড়ে আসছো এতটুকু জানো, কেন যে ভাই এই সূত্র মনে আছে যে সাইন থিটা সমান সাইন 180 মাইনাস থিটা, এটা সবাই আমরা জানি, এটা বোঝার জন্য এই অত কিছু চিন্তা করা লাগবে না, অন্তত ক্যালকুলেটরটা দিয়েও বের করে ফেলা যাবে যে ভাই যখনই দেখবা দুইটা জিনিস প্রমাণ করতে হবে, এখানে আলফা এর মান 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে দুইটা আসবে, সাইন 60 ডিগ্রির মানও √3/2, 120 ডিগ্রির মানও √3/2। এইবার তুমি এই যে আলফা এর মান, এইবার তুমি খেয়াল করে দেখো সম্পর্ক বাইর করতে হবে কার মধ্যে, বলো সম্পর্ক বাইর করতে হবে কার মধ্যে, পি এবং কিউ এর মধ্যে, রাইট? তাইলে তুমি এবার প্রথম দুটো অনুপাত নেও নাকি, এই বুঝতেছো? সম্পর্ক বাইর করতে হবে কার মধ্যে ভাইয়া, পি এবং কিউ এর মধ্যে। তো তুমি যদি এই 2 নাম্বার আর 3 নাম্বার নেও তাহলে তো পি আর কিউ আসলো না, তাইলে হয় প্রথমটার সাথে দ্বিতীয়টা নেও অথবা প্রথমটার সাথে তৃতীয়টা নেও, বাট প্রথম দুইটা নেওয়াই তো ইজি, যেহেতু পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক আনতে হবে। তাহলে এই যে দেখো প্রথম অনুপাতে পি আছে, দ্বিতীয় অনুপাতে কিউ আছে, তাহলে এইবার লিখো আলফা এর মান দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতে বসে, অথবা লিখো এভাবে লিখো প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে পাই, প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে পাই, প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে পাই। জাস্ট আলফা এর মান একবার 60 ডিগ্রি বসাও, আলফা এর মান 60 ডিগ্রি হলে বসায় দাও যেখানে আলফা এর মান যদি 60 ডিগ্রি হয় তাইলে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 কাটা, পি সমান কিউ, কে কে বুঝছো আমি একবারে লিখে দিচ্ছি। তারপরে দেখো আলফা এর মান 120 ডিগ্রি হলে এখানে আলফা এর মান বসাও 120 ডিগ্রি, 120 থেকে 30 গেলে 90, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে পি সমান কিউ বাই সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 1/2 দিয়ে ভাগ করলে উল্টায় গিয়ে 2q হয়ে যাবে, শেষ। পি সমান 2q, কে কে বুঝছো? খুবই ইজি, তুমি ডিরেক্ট এভাবে লিখে দিলেও ফুল নাম্বারই পাবা, শেষ। এই যে দেখানো হলো, শেষ, শর্ট, খুবই ইজি ম্যাথ, একটু ভালো মতো দেখো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ভাইয়া, পরীক্ষায় অনেকবার আসা ম্যাথ। আমি আবার বলতেছি দেখো, যখনই তুমি দেখবা যে দুইটা জিনিস প্রমাণ করতে বলছে, তার মানে এখানে আলফা এর মান দুইটা পসিবল, একটা 60 ডিগ্রি একটা 120 ডিগ্রি, এই যে এই সূত্রের মাধ্যমে সাইন 180 মাইনাস থিটা যে কথা, সাইন থিটা একই কথা, কাজে সাইন 60 ডিগ্রি যে কথা, 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে 120 ডিগ্রি হয়, একই কথা। তো 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি, তুমি এইবার যেহেতু সম্পর্ক দুইটা বের করতে বলছে পি এবং কিউ এর মধ্যে, তাহলে আলফা এর মান তুমি এই প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত এই সমীকরণটাতে বসায় দাও, আলফা এর জায়গায় একবার বসাও 60 ডিগ্রি, দেখবা সাইন 30 কাটা গিয়ে আসছে পি সমান কিউ, আরেকবার আলফা এর মান বসাও 120 ডিগ্রি, 120 থেকে 30 বিয়োগ করলে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1 তো লেখা লাগে না, সাইন 30 ডিগ্রি মান হাফ, 2 উপরে গুণ হয়ে গিয়ে হয়ে যাবে পি সমান 2q, শেষ। খুবই সিম্পল, কে কে বুঝছো বলো ভাই? √3/2 কোথা থেকে আসলো দেখো, এই যে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত থেকে পাই, এই যে এই দুটো অনুপাত থেকে, দেখো লিখো তুমি আগে লিখো, দ্বিতীয় এই দুটো সমান লিখো, তারপর কিউ কিউ বাদ দেও কাটা, এখান থেকে সাইন আলফা এর মান বের করো, এই সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ এনে √3 কে হাফ দিয়ে ভাগ হয়ে যাবে, সাইন আলফা এদিকে আসবে, এটা হবে √3/2, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, এটা ইজি জিনিস, সেই দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত আমি একটু মনে মনে কাজ করে ফেলছি ভাই, তুমি লিখো এই দুটো সমান লিখে কিউ কিউ কাটো,
তারপর এখান থেকে সাইন আলফা বের করো, সাইন 30 ডিগ্রি মানে হাফ বসাও, দেখবা √3/2 আসবে। এতটুকু কাজ তো এই বয়সে মনে মনে পারতে হবে। এখন কি আর তোমরা ছোট মানুষ আছো? এতটুকু কাজ এবার মনে মনে করতে হবে, ঠিক আছে? এইবার প্রশ্নটা ভালো মতো রিডিং পড়ো, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে সৃজনশীলে, অনেকবার। প্রশ্নটা ভালো মতো রিডিং পড়ো। হ্যাঁ ঠিক আছে নুরুল আফসার, বুঝতে পারছো, ভেরি গুড, ওকে। হ্যাঁ ঠিক আছে, একটু ভালো মতো বুঝছো। স্থিতিবিদ্যা অধ্যায়ে আমরা ম্যাথ খুব বেশি করব না, কিন্তু প্রত্যেকটা ম্যাথ খুবই সুপার ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ম্যাথ একদম ভালো মতো বুঝতে হবে। প্রশ্নটা ভালো মতো রিডিং পড়ো, ভালো মতো রিডিং পড়ো, ভালো মতো রিডিং পড়ো। কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুটি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। দেখাও যে তাদের অন্তর্গত কোণের পরিমাণ, দেখাইতে হবে যে অন্তর্গত কোণের পরিমাণ এইটা এবং লব্ধির মান এইটা। দেখো প্রশ্নে বলে দিছে পি গ্রেটার দেন কিউ। প্রশ্নটা আরেকবার পড়ো, দুইবার পড়ো তুমি। ধরো এই যে পি, পি এর মান কি হয়েছে বড়, তাহলে আমরা আঁকানোর সময় পি একটু বড় করে আঁকাই, পি একটু বড় করে আঁকাই, কিউ একটু ছোট করে আঁকাই। দেখো ধরো ও বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল, এটা পি এটা কিউ। তোমাকে বলছে কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুইটি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। তার আগে আমাকে তোমরা বলো, যেহেতু প্রশ্নে বলাই আছে পি হচ্ছে বড় কিউ হচ্ছে ছোট, তাহলে লব্ধি পি এর কাছে থাকবে নাকি কিউ এর কাছে থাকবে বলো? পি এর কাছে থাকবে নাকি কিউ এর কাছে থাকবে, এটা আগে বলো। পি এর কাছে থাকবে নাকি কিউ এর কাছে থাকবে বলো। আচ্ছা এখানে প্রশ্নটাতে একটু টাইপিং মিস্টেক হয়েছে, একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা প্লাস না, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। তোমরা আমার প্রশ্নের উত্তর দাও, এর প্রশ্নটা ঠিক করে নিও যে লব্ধিটা পি এর কাছে থাকবে নাকি কিউ এর কাছে থাকবে। অবশ্যই পি এর কাছে থাকবে, অবশ্যই পি এর কাছে থাকবে। দেখো ধরলাম এই যে লব্ধি, ধরলাম এই যে লব্ধি। আর এইবার খেয়াল করে দেখো প্রশ্নে কি বলছে, পি ও কিউ মানে দুটি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। 1/3 মানে কি 3/1 বিভক্ত করে। তো আমি যদি ধরি এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হবে বলো তো দেখি, কে কে পারে? এই অ্যাঙ্গেলটাকে যদি আমি আলফা ধরি, টোটাল অ্যাঙ্গেল কত হবে? কারণ এটা হচ্ছে 3/1, ভালো মতো বুঝছো। প্রশ্নে বলছে যে এই দুইটা বলের লব্ধি আর এই দুইটা বলের অন্তর্গত কোণকে 3/1 বিভক্ত করে। 1/3 মানে 3/1। তো এইটা যদি আলফা হয় তাহলে পুরাটা হবে 3 আলফা। 3/1 মানে কি দেখো ভাইয়া, এইটা 3 আলফা, তার 3/1 তো আলফা, তাই না? এই বুঝছো ভালো মতো, এইটা আলফা হইলে এইটা হবে 3 আলফা, মানে এটা 10 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, তাইলে তো 3/1 হবে নাকি? আচ্ছা তাহলে আমাকে বলো যে এতটুকু আলফা এতটুকু 3 আলফা, তাহলে এতটুকু কত? 2 আলফা। এই চিত্রটা কে কে বুঝছো ভালো মতো শোনো ভাইয়া। যখনই তুমি কোনো ম্যাথে দেখবা যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের লব্ধি আর কিংবা মান দেওয়া আছে এবং এই অ্যাঙ্গেলগুলার কোনো একটা অ্যাঙ্গেল তোমাকে দেওয়া আছে, তোর এটা 30 ডিগ্রি হলে এটা আলফা মাইনাস 30 ডিগ্রি হবে, আবার এটা যদি আলফা হয় এটা 2 আলফা হবে, তখনই তুমি বলের সাইন সূত্র বসাই দিবা। বলের সাইন সূত্র বসাই দিলেই হয়ে যাবে। যারা বোঝো না আর একটু দেখো, তোমাকে প্রশ্নে বলছে যে এই দুইটা বলের লব্ধি এই বলদ্বয়ের মধ্যবর্তী কোণকে 3/1 বিভক্ত করে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় টোটাল অ্যাঙ্গেলটা হবে 3 আলফা, বুঝছো? আর কেউ যদি এই টোটাল অ্যাঙ্গেলটাকে আলফা ধরে তাহলে এটা হবে α/3, তখন ভগ্নাংশ হয়ে যাবে। এর জন্য আমি এইটাকে আলফা ধরে এটাকে 3 আলফা বানাইছি, যাতে ভগ্নাংশ না নেওয়া লাগে। তুমি যদি এই অ্যাঙ্গেলটাকেই ধরো আলফা, তাহলে এটা হবে α/3, ভগ্নাংশ চলে আসবে। এই জন্য আমরা এইটাকে আলফা ধরছি, টোটাল অ্যাঙ্গেলটাকে ধরছি 3 আলফা, তাহলে এটা হবে 2 আলফা। ভালো কথা। এইবার দেখো বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই। দেখো এখন দুইটা জিনিস প্রমাণ করতে বলছে। দেখাও যে তাদের অন্তর্গত কোণের পরিমাণ, তাদের মানে হচ্ছে বলদ্বয়ের, কোন বিন্দুতে দুইটা বল ক্রিয়ারত, একটা পি একটা কিউ। তোমাকে বলছে দেখাও যে এই বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ। দেখো আমরা বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত ধরছি? 3 আলফা না? তাহলে দেখাইতে হবে এটা সমান 3 আলফা। ভালো মতো বুঝছো, আমরা ধরে নিছি আমাদের চিত্র অনুযায়ী বলদ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 3 আলফা এবং লব্ধির মান ধরছি আর।
এইবার শুরুতে দেখো আগে আলফা বের করতে হবে। এই যে আলফা বের করার প্রসিডিওর, এই যে এই প্রসিডিওরটাই এই ম্যাথে যেভাবে করছিলাম, যে শুরুতে আমরা এই যে এই দুইটা নিয়েছিলাম। আচ্ছা ওখানে দেখি আগে আমরা ডিসিশন নিব, এটা ম্যাথের উপর ডিপেন্ড করবে যে কোনটা নিলে ইজি হয়। লিখো বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই, বলের সাইন সূত্র হতে পাই বা বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই তিনটা বল পি কিউ আর। দেখো পি কিউ আর সাইন সাইন সাইন। দেখো এখানে কিন্তু আমার এই দেখো আলফা যখন বের করবো আলফাটা আসবে পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক, মানে পি এবং কিউ লাগবে এবং লব্ধির মানও বের করতে হবে, আরটাও আমরা রাখলাম। এইবার দেখো পি এর নিচে অ্যাঙ্গেল বসবে পি ব্যতীত, পি এর নিচে অ্যাঙ্গেল বসবে পি বাদ বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ অর্থাৎ 2 আলফা। কিউ এর নিচে অ্যাঙ্গেল বসবে কিউ বাদ বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ অর্থাৎ শুধু আলফা। এবং আর এর নিচে অ্যাঙ্গেল বসবে আর বাদ বাকি দুইটা বল অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 3 আলফা। এইবার আমাকে বলো আলফা বের করার জন্য কোন দুইটা অনুপাত নিলে ইজি হবে বলো। আলফা বের করবো আমরা শুরুতে কি বের করবো আলফা, মানে আলফা পাইলেই তো 3 আলফা পাবো। ধরো তুমি আলফা পাইলা তারপর সেটাকে 3 দিয়ে গুণ করে দিলা, তাহলে তো 3 আলফা। তো ভাইয়া দেখো তুমি যদি এইটা নেও আর এটা নেও, এটা শুধু শুধু সাইন আলফা আছে, এটা সাইন 2a আর সাইন 3a, কেউ যদি এইটা নেও কঠিন হবে না বলো। এখানে নিলে সূত্র বসাইতে হবে সাইন 3a, সাইন 3 এর সূত্র কিন্তু কঠিন, মনে আছে ওই যে 34 সাইন 3a সমান 3 সাইন a মাইনাস 4 সাইন কিউবে। তাহলে এইটা না নিয়ে আমরা এই দুইটা থেকে আলফা বের করে ফেলি, এই দুইটা থেকে আলফা বের করা ইজি হবে। আর আলফা বের করলেই তো অটোমেটিক 3 দিয়ে গুণ করে দিলে 3 আলফা পেয়ে যাবো। দেখো লিখো প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে, প্রথম এবং দ্বিতীয় অনুপাত হতে যখন যে অনুপাত নিলে ইজি হবে সেটা নিয়ে কাজ করব। প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে দেখো পি বাই সাইন 2 আলফা মানে কি 2 সাইন আলফা কজ আলফা ইকুয়ালস টু কিউ বাই সাইন আলফা। সাইন আলফা কাটাকাটি করে দাও, এখানে সাইন আলফা এখানে সাইন আলফা কাটাকুটি, তাহলে কি থাকবে দেখো কজ আলফা। আমার বের করতে হবে কি আলফা বের করতে হবে, তাহলে এখান থেকে একবারে লিখো কজ আলফা সমান কজ আলফা এদিকে চলে যাবে আর কিউটা এদিকে চলে যাবে পি বাই 2 কিউ, পি বাই 2 কিউ। তাহলে আলফা সমান এই যে বুঝছো তো কজ আলফাটা ডান পাশে চলে গেল কিউটা নিচে চলে আসলো, কজ আলফা সমান পি বাই 2 কিউ। তাহলে আলফা সমান কজ ইনভার্স পি বাই 2 কিউ। কারণ আমার অ্যান্সার তো শুধু আলফা না, অ্যান্সার তো শুধু আলফা না, কারণ বল দ্বয়ের অন্তর্গত কোণ হচ্ছে 3 আলফা। লিখো সুতরাং, লিখো তোমরা বাংলায় লিখবা, সুতরাং বল দ্বয়ের অন্তর্গত কোণ 3 আলফা। কত দেখো দুইটা বল পি এবং কিউ এর অন্তর্গত কোণ লিখো। সুতরাং বল দ্বয়ের অন্তর্গত কোণ এটাকে 3 দিয়ে গুণ করো 3 cos ইনভার্স পি বাই 2 কিউ। বলো তো মিলছে কিনা, লিখো বল দ্বয়ের অন্তর্গত কোণ 3 আলফা 3 দিয়ে গুণ 3 cos ইনভার্স পি বাই 2 কিউ। বলো এতটুকু কে কে বুঝছো, একটু ভালো মতো দেখো ভাই, এগুলো খুবই ইজি ম্যাথ, সবাই একটু তাকাই থাকো ম্যাথটার দিকে, একদম সরল মনে, একদম সরল মনে তাকাই থাকো। দেখো একদম সরল মনে তাকাই থাকো, খুবই ইজি, খালি দেখো। হ্যাঁ ভেরি গুড। এইবার পরে কি বের করতে হবে দেখো লব্ধির মান, কি বের করতে হবে দেখো লব্ধির মান। তো লব্ধির মান কেমন বের করবে খেয়াল করে দেখো। লব্ধির মান বের করার জন্য দুইটা প্রসিডিওর আছে, একটা হচ্ছে ওই যে লব্ধির মানের সূত্র রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। চলো ওটা দিয়ে করে ফেলি, কজ আলফার মান তো জানি। আচ্ছা কজ আলফা কত পাইছিলাম একটু ওয়েট করে দেখো, ওয়েট দাঁড়াও, কজ আলফা কত পাইছিলাম এই যে এখান থেকে কজ আলফা এই দেখো পি বাই 2 কিউ, এই যে পি বাই 2 কিউ। ওকে ফাইন। আচ্ছা ওয়েট, এখানে তো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দেখাইতে হবে, তাহলে এটা আমি যদি লব্ধির সূত্রে বসাই তাহলে কি আসবে, তোমরা লেখো না, তারা আমি আগে ট্রাই করি, এটা লব্ধির সূত্র বসাইলে আসবে কি না আগে আমি ট্রাই করি। দেখো রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ, ওয়েট কজ আলফা হয়ে যাবে 3 আলফা, কজ 3 আলফা। তো আমরা তো কজ 3 আলফার ভ্যালু পাইনি, কজ 3 আলফা, কজ যদি আমি 3 আলফা বসাই, এটা সামনে ধ্রুবক না করা যাবে না,
সামনে ধ্রুবক রেখে কাটাকাটি করা যাবে না, এটা এইভাবে করা যাবে না, অনুপাত দিয়েই করতে হবে। খেয়াল করে দেখো কেন করা যাবে না। রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস, এখানে তো অ্যাঙ্গেল কত 3 আলফা। তো আমি যদি কস 3 আলফার ভ্যালু বের করতে চাই, খেয়াল করে দেখো ডিরেক্ট আসবে না, কারণ এই যে 3 আলফা, সামনে একটা ধ্রুবক আছে, সামনে ধ্রুবক রেখে কিন্তু কাটাকাটি করা যায় না, বুঝছো? এই যে দেখো এখানে 3 আলফা ভ্যালু কিন্তু 3 সাইন কস ইনভার্স পি বাই 2 কিউ, তাহলে 3 তুমি এখানে ভ্যালু বসে কস ইনভার্স কাটতে পারবা না। এই জন্য আমরা এটার দরকারই নাই, এটা দিয়ে না করে অনুপাত দিয়ে করে ফেলবো। দেখো ভালো মতো দেখো, এবার বের করবো আর এর মান। তাহলে এইবার কি আর প্রথম দুটো অনুপাত নিলে হবে বলো? যখন আমরা আলফা বের করছি, প্রথম দুটো অনুপাত নিয়ে আলফা বের করে ফেলছি। তাহলে এইবার দেখো এই যে লব্ধির মান বের করবো আর, তাহলে আর এর মান বের করার জন্য অবশ্যই 3 নাম্বার অনুপাত, এটা তো নেওয়াই লাগবে মাস্ট। 3 নাম্বার অনুপাত এটা নেওয়াই লাগবে। সাথে বলো এটার সাথে কোনটা নিলে ইজি হবে? এই আর এর সাথে এই দ্বিতীয় অনুপাতটা নেওয়া ইজি হবে নাকি প্রথমটা নেওয়া ইজি হবে বলো তো? অবশ্যই দ্বিতীয়টা, কারণ এখানে শুধু সাইন আলফা আছে, তাই না? ওকে ফাইন। তাহলে এই যে দেখো এই দিক দুইটা ম্যাথ শেষ। এবার এই সূত্র বসা দিলে শেষ। লিখো দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই। দেখো দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিলেই আর এর মান চলে আসবে। কিউ বাই সাইন আলফা সমান আর বাই এই সাইন 3a, সূত্রের কথা মনে আছে? সাইন 3a 34, 3 সাইনে এখানে এর জায়গায় আলফা বসে মাইনাস 4 সাইন কিউবে, এখানে এর জায়গায় কি বসবে? আলফা। সাইন 3a সূত্র বসেছি, এর জায়গায় আলফা। 3 সাইনে মাইনাস 4 সাইন কিউবে। এখন একটা সাইন দিয়ে কাটাকাটি করে দাও, একটা সাইন দিয়ে কাটা, তাহলে এখানে থাকবে আর বাই শুধু 3 মাইনাস সাইন কিউব হয়ে যাবে সাইন স্কয়ার। খেয়াল করে দেখো ভাইয়া কি করতেছি, এই যে একটা সাইন দিয়ে কাটা, তাহলে এখানে 3 সাইন আলফা হয়ে যাবে শুধু 3, আর 4 সাইন কিউব আলফা হয়ে যাবে শুধু সাইন স্কয়ার। একটা আলফা মানে একটা সাইন আলফা কাটা, কিউব হয়ে যাবে স্কয়ার। এবার আমাকে বলো আমরা কি সাইন স্কয়ারের মান জানি? বলো তো সাইন স্কয়ার বা সাইন আলফার মান জানি? জানি না, কিন্তু একটু খেয়াল করে দেখো আমরা জানি কজ আলফার মান। দেখো কজ আলফা সমান পি বাই 2 কিউ, মনে করো সরকারি সূত্র মনে পড়ে ভাই? কজ আলফা সমান পি বাই 2 কিউ, দেখো এগুলো কিন্তু সরকারি সূত্র। কজ আলফা সমান পি বাই 2 কিউ, কজ আলফা সমান কি পি বাই 2 কিউ। ভাই যেটা প্রমাণ করতে হবে এখানে কোথাও সাইন আলফা কজ আলফা কিচ্ছু নাই, তাহলে এই যে সাইন স্কয়ার আলফা এর মান বসাইতে হবে। খেয়াল করে দেখো সাইন স্কয়ার আলফা মানে কি, এগুলো মনে মনে এই বয়সে এগুলো মনে মনে করবা। সাইন স্কয়ার আলফা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার আলফা, তাহলে 1 মাইনাস এটাকে স্কয়ার করলে পি স্কয়ার বাই 4 কিউ স্কয়ার। এগুলো মনে মনে একবারে করে বসাই দেবা, 4 কিউ স্কয়ার উপরে 4 কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। এই যে এগুলো দেখাইতে হবে না এখন আর, মানে এই সরকারি সূত্রের কাজ, এগুলো তোমরা ডিরেক্ট বসাই দিবা, বুঝছো? বসাই দাও শেষ, একদম সুন্দর। আমি এটা মুইছা দিই এখানে, এটা তো আপাতত এখানে কোনো কাজে লাগতেছে না, মুইছা দিলাম। ডান পাশে আমরা ক্যালকুলেশনটা করে ফেলে বসাই দাও ভ্যালু শেষ। এই সরকারি সূত্রের ক্যালকুলেশন তোমার না দেখাইলেও চলবে। দেখো কি হয়, সুতরাং বা কিউ সমান উপরে আর নিচে 3 মাইনাস 4 সাইন স্কয়ার আলফা মানে হচ্ছে নিচে 4 কিউ স্কয়ার উপরে 4 কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। তাহলে 4 4 কাটা, এই 4 কি কাটা, তাহলে দেখো কি আসে কিউ সমান। আচ্ছা আমার এতে বাইর করতে হবে কি? বাইর করতে হবে তো আর এর মান, তাহলে আর গুণন করে দিই। দাঁড়াও, বের করতে হবে আর এর মান, তাহলে আর সমান কিউ ইন্টু এই কিউ এর সাথে গুণ হয়ে যাবে, এটার লসাগু করে গুণ করে দিই। কিউ স্কয়ার 3 কিউ স্কয়ার মাইনাস 4 কিউ স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস পি স্কয়ার। তাহলে কি আসে দেখো আর সমান কাটাকাটি করলে নিচে একটা কিউ থাকবে। এই যে এখানে কি করছি দেখো, আর সমান কি হবে, এটার সাথে এটা গুণ হবে না, এটার সাথে এটা গুণ করছি, এটার লসাগু করে দিছি। কিউ স্কয়ার দিয়ে লসাগু করলে এখানে 3 কিউ স্কয়ার মাইনাস 4 কিউ স্কয়ার মাইনাসে প্লাস পি স্কয়ার। তাহলে নিচে একটা কিউ থাকবে কাটাকাটি গিয়ে, যেহেতু এখানে কিউ এখানে কিউ স্কয়ার, আর এখানে কাটাকাটি কি হবে মাইনাস কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার। সাজায় লিখি পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, মানে মিলে গেছে। কে কে বুঝছো বলো? খুবই সুন্দর ম্যাথ, কিন্তু খুবই সুন্দর ইজি ম্যাথ। এই ম্যাথটাকে কঠিন ম্যাথ বলার কোনো সুযোগ নাই, কারণ এই ম্যাথটা তোমাকে কঠিন বলার সুযোগ দেয়নি।
একদম ইজি। জাস্ট বলের সাইন সূত্র বসাইলে দেখো কত ইজিলি মিলে গেছে। একটু পুরো ম্যাথটা আবার দেখো, এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দেখতেই পারতেছো যে বোর্ডে অনেকবার আসছে। একটু ভালো মতো দেখো। ওয়েট ভাইয়া, প্রথম কথা হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলটাকে ধরছি আলফা, তাহলে যেহেতু এই অ্যাঙ্গেলটা পুরো অ্যাঙ্গেলটাকে 1/3 বিভক্ত করে, তো এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় পুরো অ্যাঙ্গেলটা হবে 3 আলফা। তাহলে এটা আলফা, পুরাটা 3 আলফা, এটা 2 আলফা। জাস্ট বলের সাইন সূত্র বসাইয়ে প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাত নিয়ে আমি আলফা পেয়ে গেছি, এবং আলফা পেয়ে যাওয়া মানে 3 আলফা পেয়ে গেছি। তারপর দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত দিলে আমরা কি পেয়ে গেছি? লব্ধির মান পেয়ে গেছি। একদম ঠান্ডা মাথায় দেখো যে এই দুটো অনুপাত নিলে সাইন 3 এর সূত্র আমরা জানি, একটা সাইন আলফা দিয়ে কাটাকাটি করে দেও। তারপরে আমরা ভ্যালু পাইছি কজ আলফা এর, আর এখানে আছে সাইন স্কোয়ার আলফা। তো কজ আলফা থেকে সাইন স্কোয়ার আলফা ভ্যালু বাইর করে, এটা সরকারি সূত্র, এটা না দেখায় ডিরেক্ট রাফ করে বসায় দিলেও চলবে। তারপরে এখানে বসায় দিলে এই যে আর এর মান বের করতে বলছে, এটা দিয়ে আর গুণন হবে, এটা দিয়ে আর গুণন করে এখানে 4 কাটা, এই যে এটা যে 4 কাটাকুটি, আমি একবারে এখানে ভ্যালুটা বসাই তোমাকে দেখাই। যদি তুমি এখানে 4 কাটাকাটি করো, কাটাকাটি করলে কি আসবে দেখো, নিচে কিউ স্কোয়ার, উপরে 4 কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এই যে আর সমান হবে এটার সাথে এটা গুণ, আর এটা এই যে লসাগু করছি জাস্ট সিম্পল লসাগু করছি, কঠিন কিছু করি নাই। তারপরে যে এনে কাটাকাটি গিয়ে দেখো কি আসে, নিচে কিউ স্কোয়ার আর কিউ, উপরে কিউ কাটা, নিচে থাকবে শুধু কিউ, আর উপরে এটা মাইনাস কিউ স্কোয়ার থাকবে, এটা প্লাস পি স্কোয়ার থাকবে। তাহলে পজিটিভটা আগে লিখি, মাইনাসটাকে পরে লিখি, শেষ। ওকে ফাইন, ভেরি গুড। একটু ভালো মতো আস্তে ধীরে বুঝবা, এই ম্যাথগুলো একদম আস্তে আস্তে বোঝাবো, কারণ এই ম্যাথগুলা যে কোনো একটা ম্যাথ যে কোনো সময় পরীক্ষায় যে কোনো অবস্থায় চলে আসতে পারে। ঠান্ডা মাথায় বোঝার কোনো বিকল্প নাই। প্রশ্নটা ভালো মতো রিডিং পড়ো 2বার, খুবই ইজি ম্যাথ, খুবই ইজি। রিডিং পড়ো ভালো মতো, রিডিং পড়ো। ওয়েট, হ্যাঁ, ওকে, ভেরি গুড, ওকে ফাইন। এই ম্যাথটা তো একটু টাইপিং মিস্টেক হয়েছে, কি ব্যাপার? এত বেশি টাইপিং মিস্টেক হইলে তো ঝামেলা। উপরে সাইন দিতে ভুলে গেছে, এটা হবে সাইন। ওয়েট, তোমরা প্রথমে রিডিং পড়ো, এটা একটু উপরে সাইনটা দেয়নি। সাইন আলফা মাইনাস থিটা হবে। হ্যাঁ, ভালো মতো প্রশ্নটা 2বার পড়ো, কি বলছে বুঝে যাবা অর্ধেক। আলফা কোণে হেলানো ও এ এবং ও বি বরাবর ক্রিয়াশীল যথাক্রমে পি ও কিউ বলদের লব্ধি। পি বলটা কাজ করতেছে ও এ বরাবর, কিউ বলটা কাজ করতেছে ও বি বরাবর, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এই দুইটা বলে লব্ধি আর বলটা ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তারপর কিউ পরিবর্তিত হয়ে কিউ প্রাইম হলে তাদের লব্ধি আর প্রাইম ও এর সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করে। আলফা নট ইকুয়ালস টু পাই, মানে বলে দিয়েছে যে আলফা 180 ডিগ্রি হওয়া যাবে না। আলফা এর মান অন্য যা কিছু নেও 180 ডিগ্রি নিবে না, কারণ 180 ডিগ্রি নিলে এই কন্ডিশন খাটবে না। দেখাও যে আর প্রাইম বাই আর, দেখো শুধু আর এর দুইটা সম্পর্ক বের করতে বলছে, শুধু আর এর মধ্যবর্তী দুইটা সম্পর্ক। ভালো মতো প্রশ্নটা ভালো মতো পড়ো। দেখো এখন কি বলছে, ও এ আর ও বি বরাবর কাজ করতেছে পি এবং কিউ মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা। ধরো এই যে এটা ও এ, এটা ও বি, ধরো এই যে ও এ বরাবর কাজ করতেছে পি বল, আর ও বি তল বরাবর কাজ করতেছে কিউ বল। এরা আলফা কোণে হেলানো, মানে এই দুইটা তল আলফা কোণে হেলানো, মানে এদের মধ্যবর্তী কোণ আলফা। এই দুইটা বলে লব্ধি ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। ধরো এই দুইটার লব্ধি ধরলাম এই যে আর, ও এ রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাইলে আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কত হবে? এই দুইটা বলে লব্ধি যদি ও এ রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে, মানে পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাইলে কিউ বলের সাথে কত কোণ উৎপন্ন করবে? আলফা মাইনাস থিটা। এটুকু তো একদম ইজিলি বোঝা যায়, আলফা মাইনাস থিটা। তাহলে এইবার এখন আমার কথা শোনো, প্রশ্নে 2টা পয়েন্ট বলছে, আমি এটাকে কপি করে নিচ্ছি। তোমরা আগে লেখার দরকার নাই, তোমরা খালি দেখো। আমি কপি করে নিচ্ছি আগের পেজে এইটা, পরের পেজে দেখো কি আঁকি। এরপর বলছে কিউ পরিবর্তিত হয়ে কিউ প্রাইম হলে, ধরো কিউ এর মান চেঞ্জ হয়ে গেল কিউ প্রাইম, তাদের লব্ধি আর হয়ে যায় আর প্রাইম। দেখো কিউ যখন পরিবর্তিত হয়ে গেছে হয়ে
কিউ প্রাইম হয়ে গেল, তখন লব্ধি হয়ে গেছে আর প্রাইম, এবং এই লব্ধিটা তখন ও এর সাথে থিটা প্রাইম উৎপন্ন করে। মানে থিটা প্রাইম কোণ, আগে ছিল থিটা, এটা হয়ে যাবে থিটা প্রাইম। তাহলে এটা থিটা প্রাইম হলে এটা হয়ে যাবে থিটা প্রাইম। কে কে বুঝছো আগে চিত্রটা বলো? দ্বিতীয় কন্ডিশনে বলছে যে কিউ পরিবর্তিত হয়ে যদি কিউ প্রাইম হয়, তাহলে লব্ধি আর পরিবর্তিত এই যে আর প্রাইম হবে। আগে ছিল আর, এখন হবে আর প্রাইম। এবং তখন লব্ধিটা আগে উৎপন্ন করছিল ও এ রেখার সাথে থিটা কোণ, এখন উৎপন্ন করবে থিটা প্রাইম কোণ। এটা থিটা প্রাইম হলে এটা হয়ে যাবে থিটা প্রাইম। এতটুকু পরিবর্তন। এখন একটু ভালো মতো বলবো, দুইটা সাইন অনুপাতে আমরা বলের সাইন অনুপাত দিব। দুইবার আমরা কি দিব? এই যে বলের সাইন অনুপাত। ভালো মতো খেয়াল করো। এখন যেটা প্রমাণ করতে বলছে শুরুতে, দেখো তোমরা কি দেখতে পাচ্ছ যে যেটা প্রমাণ করতে বলছে এখানে শুধু আর এর অনুপাত আছে, শুধু আর এর অনুপাত আছে, রাইট? পি আর কিউ নাই। তো অনুপাত আমরা যখন লিখবো শুধু একটা দিয়ে লিখে যাবে? বলো, শুধু একটা দিয়ে লেখা কোনো সমীকরণ হবে? মনে করো তুমি শুধু আর এরটা লিখলা, প্রশ্নে চাইছে ধরো শুধু আর এরটা, বাট শুধু আর এরটা দিয়ে কি কোনো সমীকরণ হবে? একটা অনুপাত দিয়ে কি সমীকরণ হয়? না। সাপোর্ট হিসেবে আর একটা লাগবে মিনিমাম। মনে করো তুমি এই যে প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাত নিলা, এই দুইটা দিয়ে একটা সমীকরণ হবে। দ্বিতীয় আর তৃতীয় নিলা, এটা দিয়ে একটা সমীকরণ হবে। অথবা প্রথমটা আর 3 নাম্বারটা নিলা, এটা দিয়ে একটা সমীকরণ হবে। কাজেই আমার সাপোর্ট হিসেবে আরেকটা লাগবে। দেখো আমার আর, দেখো যেহেতু আর এর অনুপাত চাইছে আর আমরা নিবই, সাথে সাপোর্ট হিসেবে। ভালো মতো বোঝো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আর এর সাথে সাপোর্ট হিসেবে তুমি কাকে নিতে চাও, পি কে নিতে চাও নাকি কিউ কে নিতে চাও, বলো, তুমি চুজ করো। আর এর সাথে একজন সাপোর্ট লাগবে, আর কে তো আমরা নিবই, সাথে সাপোর্ট হিসেবে পি কে নিব নাকি কিউ কে নিব? ভাইয়া পি কে নিব। কেন? কারণ দুইটা কন্ডিশনে দেখো পি কিন্তু সেম। খেয়াল করে দেখো, পি কিন্তু ধ্রুবক, মানে চেঞ্জ হয়নি। ভাইয়া কিউ কিন্তু চেঞ্জ হচ্ছে। যে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওটা সাপোর্ট নিলে তো বিপদে পড়বো না? যে যেই বন্ধু চেঞ্জ হয়ে যায়, বিপদের দিনে পাশে থাকে না, তারে বিশ্বাস করো তো বিপদ। খেয়াল করে দেখো, এই যে কিউ কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রথম কন্ডিশনে ছিল কিউ, দ্বিতীয় কন্ডিশনে হয়ে গেছে কিউ প্রাইম। বাট পি কিন্তু চেঞ্জ হয়নি। পি প্রথম কন্ডিশনেও যা ছিল দ্বিতীয় কন্ডিশনেও সেম আছে। কাটাকাটি যাবে। সেম হলে সুবিধা কি? কাটাকাটি যাবে। কিন্তু ভিন্ন হয়ে গেলে তো কাটাকাটি যাবে না। বুঝছো ব্যাপারটা? এবার লিখো, বলের সাইন সূত্র হতে পাই, বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই বা হতে পাই। লিখো, আমরা আর নিব এবং পি নিব। তাহলে পি এর সাথে আর নেও, পি এবং আর। বলে অ্যাঙ্গেলগুলো কি হবে? পি এর নিচে অ্যাঙ্গেল হবে পি বাদ বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ। পি ব্যতীত বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ আলফা মাইনাস থিটা। আর এর নিচে অ্যাঙ্গেল বসবে আর বাদ আর ব্যতীত বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। ধরো এটা একটা সমীকরণ, ফাইন। এইবার আবার এখানে নতুন একটা চিত্র আঁকাবা। লিখো, এখানে আবার বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই, আবার বলের সাইন সূত্র হতে পাই। সবই সেম থাকবে। দেখো, পি এবং আর নিলাম, আর এর সাথে পি এর সম্পর্ক নিলাম, সাইন সাইন সবই সেম থাকবে। শুধু থিটা এর জায়গায় থিটা প্রাইম হয়ে যাবে। দেখো বাকি সবই সেম। এই দেখো, পি এর নিচে অ্যাঙ্গেল হবে পি বাদ বাকি দুইটার মধ্যবর্তী কোণ আলফা মাইনাস থিটা প্রাইম, আলফা মাইনাস থিটা প্রাইম। আর এর নিচে অ্যাঙ্গেল হবে পি এবং কিউ এর বা পি এবং কিউ প্রাইমের মধ্যবর্তী অ্যাঙ্গেল, আগে যা ছিল তাই আলফা। শুধু থিটাটা চেঞ্জ হবে, থিটার জায়গায় হয়ে যাবে থিটা প্রাইম। এইবার 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে দাও, ম্যাথ শেষ। এই সরি সরি সরি, এটা তো আর প্রাইম হবে। সরি, একটু ঠিক করো, এটা তো আর প্রাইম, আমি তো ভুলে আর দিয়ে রাখছি। এটা আর প্রাইম হবে। চেঞ্জ হবে কি? দেখো, পি চেঞ্জ হবে না, আর হবে আর প্রাইম, আর হবে আর প্রাইম এবং থিটা হবে থিটা প্রাইম। এই দুইটা ঠিক মতো কে কে লিখতে পারছো আগে বলো? এই দুইটা কে কে ঠিক মতো লিখতে পারছো? দুইটা সমীকরণ। জাস্ট আর এর জায়গায় আর প্রাইম হবে, থিটার জায়গায় থিটা প্রাইম। এবার কি করবো বলো? আমার দরকার আর প্রাইম বাই আর। তাহলে কি করবো বলো? 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে দেই নাকি? আমার উপরে দেখো, আমরা 1 নংকে 2 নং দিয়ে ভাগ করব নাকি 2 নংকে 1 নং দিয়ে ভাগ করব?
দেখো এই যেটা দেখো, উপরে আছে আর প্রাইম, নিচে আছে আর, দাঁড়াও আমি 1 নংটা আবার এখানে লিখি, অনেকের হয়তো বুঝতে প্রবলেম হবে। আগের পৃষ্ঠা হতে খেয়াল করে দেখো, আগের পৃষ্ঠা হতে আবার লিখলাম পি বাই সাইন, এটা যে আগের পেজে আছে আর বাই সাইন আলফা, এটা 1 নং সমীকরণটা। তোমাকে বোঝানোর সুবিধার্থে আমি 1 নং সমীকরণটা আবার লিখলাম, দেখো এই যে এটা 1 নং সমীকরণটা। এইবার দেখো এই যে এটা হচ্ছে 1 নং সমীকরণটা। এইবার তুমি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করো, লিখো 2 নংকে, লিখো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। বাম পাশে দেখো পি পি কাটা, পি পি কাটা, তাহলে যেহেতু আমরা 2 নংকে ভাগ করতেছি এটা নিচে থাকবে, আর যেটা দিয়ে ভাগ করতেছি উল্টে যাবে, উল্টে উপরে উঠে যাবে, উল্টে উপরে উঠে যাবে সাইন আলফা মাইনাস থিটা, আর নিচে হবে সাইন আলফা মাইনাস থিটা প্রাইম, আলফা মাইনাস থিটা প্রাইম। আর এখানে যাকে ভাগ করতেছে আর প্রাইম সে উপরে থাকবে, আর ভাগ করতেছে এটা দিয়ে সাইন আলফা কাটা। দেখো তুমি যদি 2 নংকে 1 নং দিয়ে ভাগ করো, দেখো সাইন আলফা কাটা, আর প্রাইমকে আর দিয়ে ভাগ, ম্যাথ মিলে গেছে। কে কে বুঝছো? দেখো আর প্রাইমকে আর দিয়ে ভাগ, দেখো ম্যাথ মিলে গেছে, খুবই সুন্দর ম্যাথ। দেখো ভাইয়া জাস্ট তুমি 2 নংকে 1 নং দিয়ে ভাগ করো, তাহলে সাইন আলফা কাটা, ডান পাশে হবে আর প্রাইমকে আর দিয়ে ভাগ, আর বাম পাশে পি পি কাটা। যেহেতু এগুলো ভাগ আকারে আছে, তুমি যদি এইটাকে এইটা দিয়ে ভাগ করো কি হবে? পি পি কাটা। আর যেটা দিয়ে ভাগ করতেছো সেটা যদি হরের মধ্যে থাকে উল্টে উপরে উঠে যাবে, তার মানে এইটা উল্টে উপরে উঠে যাবে, এই যে উপরে উঠে, শেষ, ম্যাথ মিলে গেছে। কে কে বুঝছো? খুবই সুন্দর ম্যাথ। হ্যাঁ সাইন সাইন কাটা যাবে, এই যে কাটা দিলাম তো, এই যে সাইন আলফা কাটা, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করতেছি, আর প্রাইম ডিভাইড বাই আর, শেষ। একটু দেখো ভাই, ভাগ করা তো পারো, ভাগ করা তো তোমাকে এইখানে এসে শিখানোর, এই বয়সে শিখানো লাগে না। একটু দেখো ঠান্ডা মাথায় যে পি পি কাটা, সাইন আলফা কাটা, আর প্রাইমকে আর দিয়ে ভাগ, আর এইটাকে এইটা দিয়ে ভাগ। তো যেটা দিয়ে ভাগ করবো সেটা ভাগ আকারে আছে, উল্টে উপরে উঠে যাবে, উল্টায় গিয়ে কি হয়ে যাবে? উপরে উঠে যাবে। এই পর্যন্ত কে কে বুঝছো একটু বলো। আশা করা যায় সবাই বুঝতে পেরেছো, আশা করা যায় এতটুকু সবাই বুঝতে পেরেছো, এতটুকু আশা করা যেতেই পারে নাকি? তোমরা কি বলো, এতটুকু আশা করা যেতে পারে না? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন ফাইন ফাইন। এইবার দেখো লম্বাংশের উপপাদ্য, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট 2টা ম্যাথ আসতে পারে। লম্বাংশের উপপাদ্য, ইনফ্যাক্ট এই উপপাদ্যটার বিবৃতি ক নাম্বার প্রশ্নে চলে আসতে পারে। আচ্ছা তোমরা একটা কাজ করবা, যদিও এই টাইপের প্রশ্ন খুবই কম আসে, সামান্তরিক সূত্রের বিবৃতি, লম্বাংশের সূত্রের বিবৃতি, তারপর আগামী ক্লাসে পড়বো লামির সূত্র, লামির সূত্রের বিবৃতি, এই বিবৃতিগুলা মুখস্থ রাখবা। কারণ মাঝে মধ্যে কিন্তু সৃজনশীল প্রশ্নে দিয়ে দিতে পারে যে সামান্তরিক সূত্রের বিবৃতিটি লিখো, ক নাম্বার প্রশ্নে, 2 নাম্বার প্রশ্নে, মানে যে প্রশ্নে 2 নাম্বার থাকে, কাজে জেনে রাখবা। লম্বাংশের উপপাদ্য দেখো, লম্বাংশের উপপাদ্য কি বলতেছে লিখো, তোমরা বইয়ের ভাষাটা লিখবা, আমি আমার ভাষা লিখে দিচ্ছি। কোন বিন্দুতে ক্রিয়ারত, কোন বিন্দুতে ক্রিয়ারত 2 বা ততোধিক বলের, 2 বা ততোধিক বলের কোন নির্দিষ্ট দিক বরাবর লম্বাংশের যোগফল, কোন নির্দিষ্ট দিক বরাবর লম্বাংশের যোগফল, যোগফল বা সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি, এটাকে বলে বীজগাণিতিক সমষ্টি, যোগ হইতে পারে বিয়োগ হইতে পারে, বীজগাণিতিক সমষ্টি, সমষ্টি কি লিখলাম? কোন বিন্দুতে ক্রিয়ারত 2 বা ততোধিক বলের কোন নির্দিষ্ট দিক বরাবর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি, ওই দিক বরাবর এদের লব্ধির লম্বাংশের সমান, এদের লব্ধির
লম্বাংশের সমান। অনেকে হয়তো কিছুই বুঝো না যে ভাইয়া কি বলতেছে, দেখো আমি আবার বুঝাই দিচ্ছি। লম্বাংশের উপপাদ্যটা বলতেছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুই বা ততোধিক বলের, মনে করো একটা বিন্দুতে দুইটা বল ক্রিয়ারত বা দুইটার চাইতে বেশি বল ক্রিয়ারত, আমরা দুইটা নিয়ে এই উদাহরণটা দেখাবো। কোনো বিন্দুতে ক্রিয়ারত, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়ারত দুই বা ততোধিক বলের কোনো নির্দিষ্ট দিক বরাবর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি ওই দিক বরাবর এদের লব্ধির লম্বাংশের সমান। এখন আমি চিত্রটা এঁকে দেখাই, তাহলে তোমার ক্লিয়ার হবে জিনিসটা। ধরো আমরা এখানে নির্দিষ্ট দিক বলতে এক অক্ষ আর y অক্ষ নিলাম। ধরো এখানে নির্দিষ্ট দিক লাগবে, নির্দিষ্ট দিক মানে আমরা এক অক্ষ এবং y অক্ষ বোঝাচ্ছি। ধরো ধরো এটা হচ্ছে মূল বিন্দু, এটা এক অক্ষ, এটা y অক্ষ। ধরো ও বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল আছে, পি আর কিউ। ধরো মূল বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল, একটা পি আর একটা কিউ। তাইলে এই দুইটা বলের লব্ধি কোন বরাবর হবে বলো তো? ধরো ও বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল পি এবং কিউ, তাহলে এদের লব্ধি কোন দিকে হবে? সামান্তরিকটা এঁকে নেই, একদম পারফেক্টলি তোমাকে এঁকে দেখাই। ধরো সামান্তরিকটাকে হচ্ছে মোটামুটি, হ্যাঁ ঠিক আছে না, হ্যাঁ ওকে ফাইন। ধরো এই যে সামান্তরিকটা ঠিক আছে না, মোটামুটি দেখতে একরকম হলেই হলো, হ্যাঁ এটা হচ্ছে সামান্তরিকটা। তাইলে লব্ধিটা হবে এই বরাবর, রাইট? তোমরা কি আমার সাথে একমত যে মোটামুটি চোখের দেখায় এটা হবে লব্ধিটা? ধরো এটা হচ্ছে লব্ধিটা। আর এখন খেয়াল করে দেখো, লম্বাংশের উপপাদ্য বলতেছে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুই বা ততোধিক বলের কোনো নির্দিষ্ট দিক বরাবর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি। আমরা ধরিলাম ও বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল, ও বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল, একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ। এখন এদের লম্বাংশ বের করবো এটা নির্দিষ্ট দিক বরাবর। এই নির্দিষ্ট দিকটা যে কোনো দিক হইতে পারে, তোমার ইচ্ছা মতন যে কোনো একটা দিক বরাবর তুমি লম্বাংশ নিবা। তাহলে আমরা ধরো এক অক্ষ বরাবর নিলাম, ধরো আমরা লম্বাংশ নিব এক অক্ষ বরাবর। তাহলে এখন আমাকে বলো এক অক্ষ বরাবর পি বলের লম্বাংশ কত? এক অক্ষ বরাবর পি বলের লম্বাংশ কত? পি বলের শীর্ষবিন্দু থেকে এক অক্ষের উপর লম্ব আঁকাবা, পি বলের শীর্ষবিন্দু থেকে এক অক্ষের উপর লম্ব আঁকাবা। তাইলে সেই লম্বটা এই যে মূল বিন্দু থেকে, মানে যেই বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে এই পি ভেক্টরটা বা পি বলটা, সেই বিন্দু থেকে এই যে লম্বটা পি বলের শীর্ষবিন্দু থেকে তুমি এক অক্ষের উপর লম্ব আঁকাইলা, তাহলে এই লম্বটা এক অক্ষ থেকে যতটুকু অংশ ছেদ করছে, ধরো ও থেকে এন, এটা হচ্ছে পি বলের লম্বাংশ। লিখো ও এক্স বরাবর আমরা একটা নির্দিষ্ট দিক, তোমাকে কি বলছে কোনো নির্দিষ্ট দিক বরাবর, এই দিকটা এক্স অক্ষ হইতে পারে, ওয়াই অক্ষ হইতে পারে, পি বরাবর হইতে পারে, কিউ বরাবর হইতে পারে, যে কোনো দিক বরাবর হইতে পারে। আমরা এক্স অক্ষ বরাবর নিলাম। দেখো এক্স অক্ষ বরাবর মানে ও এক্স বরাবর পি বলের লম্বাংশ, পি বলের লম্বাংশ কতটুকু? পি বলের লম্বাংশ হচ্ছে ও থেকে এন পর্যন্ত। তারপর কিউ বলের লম্বাংশ কতটুকু হবে? কিউ বলের লম্বাংশ হবে কিউ বলের শীর্ষবিন্দু থেকে তুমি যেই বরাবর লম্বাংশ বাইর করবা তার উপর লম্ব আঁকো, অর্থাৎ কিউ বলের শীর্ষবিন্দু থেকে এক অক্ষ উপর লম্ব আঁকো, এবং ধরো সেটা এই যে যেই বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে এই ভেক্টরটা বা বলটা, এর এই যে উৎপন্ন বিন্দু থেকে এই পর্যন্ত কত ধরলাম? ও এম। এই যে তাহলে কতটুকু? কিউ বলের লম্বাংশ হচ্ছে ও এম। আর লব্ধির লম্বাংশ দেখো, লব্ধির লম্বাংশ কত? আর বলের লম্বাংশ। লব্ধির লম্বাংশ কত হবে? ধরো এই যে তার শীর্ষবিন্দু থেকে লব্ধি, লব্ধির যে শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দু থেকে তুমি এক অক্ষের উপর লম্ব আঁকো, এবং সেই লম্বটা ধরলাম এটা এন আর এটা ধরলাম এল। ধরলাম এক অক্ষ থেকে ও এল পরিমাণ অংশ ছেদ করে, এই যে ও এল। তার মানে ও এক্স বরাবর মানে ও এক অক্ষ বরাবর পি বলের লম্বাংশ বাইর করলাম, কিউ বলের লম্বাংশ বাইর করলাম এবং আর বলের লম্বাংশ বাইর করলাম। এখন এই লম্বাংশের উপপাদ্যটা বলতেছে যে কোনো নির্দিষ্ট দিক বরাবর কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটা বা ততোধিক বলের লব্ধির লম্বাংশ বা দুই বা ততোধিক বলের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি ওই একই দিক বরাবর এদের লব্ধির লম্বাংশের সমান। মানে এই যে ও এক্স বরাবর পি এবং কিউ বলের লম্বাংশ, এই দুইটা বলের লম্বাংশের যোগফল হবে লব্ধির লম্বাংশের সমান। কে কে বুঝছো? এটা হচ্ছে লম্বাংশের উপপাদ্য।
লম্বাংশের উপপাদ্য বলতেছে কোন নির্দিষ্ট দিক বরাবর দুইটা বা ততোধিক বলের লম্বাংশের যোগফল বা বীজগণিতের সমষ্টি। এই দেখো, এই যে ও এন এবং ও এম, ও এন হচ্ছে পি বলের লম্বাংশ, আর ও এম হচ্ছে কিউ বলের লম্বাংশ। এই দুইটার লম্বাংশের যোগফল হবে লব্ধির লম্বাংশের সমান। দেখো লব্ধির লম্বাংশ কত? ও এল। কে কে বুঝছো একটু চিত্রটা দেখো, এবং চিত্রটা দেখেও তো মনে হচ্ছে যে না আসলে সত্যি হইতে পারে যে ও এন এর সাথে ও এম যোগ করলে ও এল এর সমান হবে। যদিও আমার চিত্রটা অ্যাকুরেট হয়নি, পুরাপুরি অ্যাকুরেট তো হয়নি, বাট তুমি যদি অ্যাকুরেট করে আঁকো তাইলে এই যে ও এম, এই ও এম আর এন এল সমান হবে। এই দুইটা যদি সমান হয় তাইলে ও এন আর ও এম যোগ করলে ও এল এর সমান হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে লম্বাংশের উপপাদ্য। লম্বাংশের উপপাদ্য বোঝা গেল মানে আমি এখন তুমি এই বিবৃতিটা আরেকবার রিডিং করো, এইবার বুঝতে পারবা। কোনো বিন্দুতে ক্রিয়ারত দুই বা ততোধিক বলের কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি। এই দেখো লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি একই দিক বরাবর, এদের লব্ধির লম্বাংশের সমান, লব্ধির লম্বাংশের সমান। ওকে, ঠিক আছে। এইবার এই টাইপ থেকে দুইটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, প্রচুর আসে। আমি একটা করে দিব, একটা হাউস ওয়াইফ দিব। এই টাইপটা থেকে কিন্তু এই যে দেখো প্রশ্নটা ভালো মতো রিডিং পড়ো, প্রশ্নটা ভালো মতো রিডিং পড়ো। 18 ভালো মতো রিডিং পড়ো, প্রচুর আসে এই ম্যাথটা, প্রচুর। তোমরা যখন কিনা আজকে ক্লাসের পর যখন প্র্যাকটিস করতে যাবা দেখবা যে এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে, এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে। সেটা তোমরা আজকে ক্লাসের পর প্র্যাকটিস করতে গেলেই বুঝতে পারবা। হ্যাঁ ঠিক আছে, দেখো এখন খেয়াল করে দেখো। হ্যাঁ 17 নাম্বার মিসিং, 17টা আমি ইচ্ছা করে পরে দিছি, 17 নাম্বার ম্যাথটা আমি ইচ্ছা করে পরে দিছি, কারণ এই দুইটা টাইপ আগে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি 17টা পরে নিয়ে গেছি। দেখো তোমরা নাম্বার এখানে যে সিরিয়াল আছে এই সিরিয়াল লিখে রাখো, 17 নাম্বার পরে পাঠিয়ে দিছি। দেখো 4p এবং 3p বল দুইটি ও বিন্দুতে ক্রিয়াশীল এবং 5p তাদের লব্ধি। এই দুইটা বলে লব্ধি হচ্ছে 5p। যদি কোনো ছেদক তাদের ক্রিয়া রেখাকে যথাক্রমে এল, এম ও এন বিন্দুতে ছেদ করে তবে দেখাও যে, এটা দেখাইতে হবে। শোনো, এই টাইপের কোনো প্রশ্ন দেখা মাত্রই তোমার মাথায় মনে হয়ে যাবে। দেখো এটা হচ্ছে 4p বলে লম্বাংশ, পি ছিল, পি কাটাকাটি চলে গেছে। এটা হচ্ছে 4p বলে লম্বাংশ, আর এটা হচ্ছে 3p বলে লম্বাংশ। দেখো এই বল দ্বয়ের লম্বাংশের যোগফল কার সমান? এই যে লব্ধির লম্বাংশের সমান। এটা দেখা মাত্র লম্বাংশের সূত্রটা মনে হবে না, খেয়াল করে দেখো। আমি আবার বলতেছি, এই দেখো দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথ একই টাইপের, খেয়াল করে দেখো। এই দুইটা ম্যাথ দেখা মাত্র যাতে মনে হয়ে যায় যে এটা হচ্ছে এই যে প্রথম বলের লম্বাংশ। দেখো এই পি সবগুলোতে পি আছে, তো লাস্টে সবগুলোর পি কাটা চলে যাবে। এটা হচ্ছে প্রথম বলের লম্বাংশ, আর এটা হচ্ছে দ্বিতীয় বলের লম্বাংশ। মানে এই প্রমাণটা হচ্ছে যে দুইটা বলের লম্বাংশের যোগফল লব্ধির লম্বাংশের সমান, এটা প্রমাণ করতে হবে। তো যখনই আমরা লম্বাংশ নিব, ভাইয়া লম্বাংশ নেওয়ার জন্য কি লাগবে? নির্দিষ্ট দিক লাগবে। দেখো লম্বাংশ নেওয়ার জন্য নির্দিষ্ট দিক নিতে হবে। তো নির্দিষ্ট দিক বলতে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে নিব, তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা। এবং লম্বাংশ আমরা সব ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি? এক্স অক্ষ বরাবর নেই। কোন বরাবর নেই? এক্স অক্ষ বরাবর নেই, তাহলে আমাদের জন্য সুবিধা। এক্স অক্ষ বরাবর নিলে আমাদের জন্য বুঝতে সুবিধা, তাহলে এই জন্য আমরা এক্স অক্ষ বরাবর নিব। দেখো শুরুতে যখন চিত্র আঁকাবো আগে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকাই ফেলো। লম্বাংশ চিত্র বসানোর জন্য আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ শুরুতেই আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকাই ফেলবো। ধরো এই যে ও বিন্দু, এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ। এখন দেখো কি বলছে, 4p এবং 3p বল দুটি ও বিন্দুতে ক্রিয়াশীল এবং তাদের লব্ধি 5p। ধরো এই যে 4p আর এই যে হচ্ছে 3p, ধরো 4p আর এটা হচ্ছে 3p, এই যে 4p, এই যে 3p এবং তাদের লব্ধি 5p। তো লব্ধি তো অবশ্যই মাঝখান দিয়ে কোথাও যাবে, তাই না? লব্ধি অবশ্যই মাঝখান দিয়ে কোথাও যাবে। ধরো এই যে 5p,
তোমাকে বলছে যদি কোনো ছেদক তাদের ক্রিয়া রেখাকে, মানে এই তিনটা বলের ক্রিয়া রেখা 4p 5p 3p, এই তিনটা বলের ক্রিয়া রেখাকে এল এম এবং এন বিন্দুতে ছেদ করে, তবে দেখাও যে এইটা। এখন এমন একটা ছেদক নিতে হবে, এমন একটা ছেদক নিতে হবে যেই ছেদকটা এই তিনটা রেখাকেই ছেদ করে, এবং আমরা ইচ্ছা করে এই ছেদকটা এক অক্ষের লম্ব বরাবর নিব। এক অক্ষের লম্ব বরাবর নিব, সুবিধা কি? তাইলে আমরা লম্বাংশ পাই যাবো একসাথে। মনে করো যে যদিও আমরা এখানে লম্বাংশগুলো বাইর করবো কজের সূত্র দিয়ে, বাট এই জিনিসটা আগে মনে রাখো যে আমাদেরকে যখন এই ম্যাথটা বলবে যে এই তিনটা বলের ক্রিয়ারেখাকে, এই তিনটা বলের ক্রিয়ারেখাকে একটা ছেদক এল এম ও এন বিন্দুতে ছেদ করে, তখন এই ছেদকটা আমরা এক অক্ষের লম্ব বরাবর নিব। এক অক্ষের লম্ব বরাবর নিলে সুবিধা কি একটু পরেই দেখতে পারবা। তো আমরা আগে দেখো কি বলছে প্রশ্নে। প্রশ্নে বলছে যে যদি কোনো ছেদক, এই যে ছেদকটা তাদের ক্রিয়ারেখাকে যথাক্রমে এল, এল হচ্ছে 4p, দেখো সিরিয়ালটা দেখো, যথাক্রমে মানে হচ্ছে 4p কে ছেদ করে এল বিন্দুতে, 4p কে ছেদ করে এল বিন্দুতে, 3p কে ছেদ করে এম বিন্দুতে, এবং 5p কে ছেদ করে এন বিন্দুতে। অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করে। দেখো প্রশ্নে কিন্তু বলছে যথাক্রমে, যথাক্রমে মানে হচ্ছে প্রথমে যেটা আছে 4p তাকে ছেদ করে এল বিন্দুতে, সেকেন্ডে যেটা আছে 3p তাকে ছেদ করে এম বিন্দুতে, থার্ডে যেটা আছে 5p সেটাকে ছেদ করে এন বিন্দুতে। এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। ফাইন, এইবার খেয়াল করে দেখো, ধরলাম এই বিন্দুটা, এই বিন্দুটা একটা নাম দিলাম, ধরো এই বিন্দুটার নাম দিলাম এক্স। আচ্ছা এই বিন্দুটা এক্স হওয়া যে কথা, এই পুরোটা এক্স হওয়া তো একই কথা। এই এক্সটাকে এখানে এই সিরিয়াল নিয়ে এসে বললাম, কারণ আমার অ্যাঙ্গেলগুলো লাগবে। তুমি চাইলে ওখানেও রাখতে পারো, ওটাকেও এক্স দিতে পারো, পুরোটা সমস্যা নেই। কারণ এই যে এই অ্যাঙ্গেল এক্স ও এল যে কথা, এটা এখানে এক্স দিলে একই কথা। তুমি এই এক্সটা এখানে দাও আর এখানে দাও, একই কথা। বোঝার সুবিধার্থে এই ছেদক বরাবর দিলাম। এইবার আমাকে বলো, আমি কি এখানে লিখতে পারি যে ধরো ও এক্স বরাবর, আমি কি লিখতে পারি বলো, যে ও এক্স বরাবর লম্বাংশের সূত্র প্রয়োগ করে পাই। দেখো আগে কি লিখি, ও এক্স বরাবর লম্বাংশের সূত্র প্রয়োগ করে পাই। ভালো মতো বুঝো, এমন কিন্তু পরীক্ষায় আসবে। প্রয়োগ করে পাই। তুমি এক্সটাকে এখানে দিতে পারো, এখানেও দিতে পারো, এক জায়গায় দিলেই তো হইলো। এটা তো ও এক্স রেখা, তাই না? ও এক্স রেখা, খেয়াল করে দেখো। এইবার ও এক্স বরাবর, এই যে এই বরাবর আমরা লম্বাংশের সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো আমি কি লিখতে পারি, যে ও এক্স বরাবর 4p বলের লম্বাংশ, 4p বলের লম্বাংশ, 4p বলের লম্বাংশ যোগ 3p বলের লম্বাংশ, এই দুইটা বলের লম্বাংশের যোগফল ইকুয়ালস টু 5p বলের লম্বাংশ। বলো এই লাইনটা লিখতে পারি কিনা, এই লাইনটা লিখতে পারি কিনা আগে বলো। যে ভাইয়া আমরা ধরলাম এটা হচ্ছে ও এক্স রেখা, এটা ও ওয়াই রেখা, তুমি এক্সটাকে এখানে লিখো আর এখানে লিখো, কথা একই। দুইটা বল, একটা হচ্ছে 4p, একটা হচ্ছে 3p, এদের লব্ধি হচ্ছে 5p। তো 4p 3p এই দুটা লব্ধি 5p। তো একটা ছেদক এই তিনটা রেখাকে ছেদ করে এল বিন্দুতে, এন বিন্দুতে এবং এম বিন্দুতে। তো আমরা ছেদকটা এক অক্ষের উপর লম্ব আঁকাইছি ইচ্ছা করে, কারণ কি আমাদের উদ্দেশ্য আছে, কারণ লম্বাংশ বের করে ইজি হবে। লম্ব আঁকাইলে লম্বাংশ বের করা অনেক ইজি হবে, এই জন্য আমরা ইচ্ছা করে লম্ব আঁকাইছি। তো আমরা তো এটা লম্বাংশের সূত্র অনুযায়ী লিখতে পারি। এবার আমাকে বলো, এই যে 4p বলে লম্বাংশ কোন বরাবর? ও এক্স বরাবর। তোমাদের কি মনে আছে গত ক্লাসে দেখাইছিলাম যে লম্বাংশ বের করার একটা টেকনিক? মনে আছে কার? দেখো ধরো এটা আর বা যে কোনো বল, এটা যে কোনো বল, এই বরাবর ধর এই অ্যাঙ্গেলে যদি আলফা হয়, তাহলে এই বরাবর লম্বাংশ পি ইকুয়ালস টু আর কজ আলফা। কার মনে আছে? আমরা যখন লম্বাংশ বের করব, যেই বরাবর লম্বাংশ বের করব তার সাথে যদি অ্যাঙ্গেল জানি, মনে আছে, তা লম্বাংশ হয় আর ইন্টু কজের গুণফল। এখানে যদি পি না থেকে অন্য কিছু থাকে তাহলে সেটা ইন্টু কজের গুণফল। তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, এইখানে এই যে 4p বলের লম্বাংশ বের করব ও এক্স বরাবর, তাহলে বলের মান কত? বলের মান হচ্ছে 4p, এবং ও এক্স এর সাথে অ্যাঙ্গেল কত দেখো, অ্যাঙ্গেলটা কত দেখো, এই অ্যাঙ্গেলটা কত? এক্স ও এল। তাহলে 4p ইন্টু কজ এক্স ও এল। কে কে বুঝছো আগে বলো, ভালো মতো বুঝছো। আমরা লম্বাংশ বের করবো যে ও এক্স বরাবর, এই বরাবর এই বলের লম্বাংশ।
তাহলে এটা কত হবে 4p cos, যার সাথে লম্বাংশ বের করবো তার সাথে অ্যাঙ্গেল হলেই তো cos হয়। তাহলে OX এর সাথে 4p এর অ্যাঙ্গেল কত XOL, কে বুঝছো বলো? XOL ঠান্ডা মাথায়। আবার এটা না বুঝলে পরেরটা দেখো, আবার 3p বলে লম্বাংশ কত হবে 3p ইন্টু cos, 3p ইন্টু cos, দেখো এই যে 3p এর সাথে OX, আমরা লম্বাংশ বের করবো OX এর সাথে, এবং OX এর সাথে 3p এর অ্যাঙ্গেল কত XOM, 3p cos XOM সমান 5p এর লম্বাংশ কত হবে 5p cos, 5p ইন্টু cos, 5p এর সাথে OX, আমরা OX বরাবর লম্বাংশ নিচ্ছি, OX এর সাথে 5p এর অ্যাঙ্গেল হচ্ছে XON, এই লাইনটা কে বুঝছো? গত ক্লাসটা করা থাকলেই হবে। এই যে দেখো গত ক্লাসে আমরা লম্বাংশটা পড়ছি, এবং এই লম্বাংশ তোমরা ভেক্টরে অনেক ভালো মতো পড়ে আসছো। এই যে দেখো শেষ, বুঝতে পারছো ঘটনা? এখন কেউ চাইলে বলতে পারো যে ভাই আপনি তো এইভাবে চিত্র এঁকেও করে ফেলতে পারেন, চিত্র এঁকে তো করা যাবে না এইভাবে, কারণ কি? কারণ এখানে এই পি 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 এগুলোর মান কত আমরা জানি। তুমি এইভাবে ইচ্ছা মতো ভ্যালু ধরে চিত্র আঁকা এইভাবে প্রমাণ করে দিলে হবে না। এটা তো সূত্রটা, মনে করো যে লম্বাংশের উপপাদ্যটা, এই উপপাদ্যটার এইটার প্রমাণ আছে, তোমরা বইয়ে দেখতে পারো। সৃজনশীল হওয়ার পরে তো আর প্রমাণ আসে না, এটার প্রমাণও বইয়ের মধ্যে আছে। বাট যখন আমরা ম্যাথ করব, ম্যাথে তো এখানে ভ্যালু দেওয়া নাই, এখানে তো আর পি 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 এর ভ্যালু দেওয়া নাই, তখন আমরা ম্যাথ করবো কেমনে? এই যে লম্বাংশ নিব এই সূত্র দ্বারা, এই যে আমরা যেই বরাবর লম্বাংশ নিব, মনে করো যে এইটা ধরো, এটা একটা বল, ধরো এটা 100, ধরো এই বলটার মান হচ্ছে ধরো 100, আমরা যদি এই বরাবর এই 100 নিউটন বলের লম্বাংশ নেই, এবং যেই বরাবর লম্বাংশ নিব সেই বরাবর যদি অ্যাঙ্গেল হয় আলফা, তাহলে 100 ইন্টু cos আলফা, 100 ইন্টু cos আলফা, মনে আছে? তাহলে এখানে খেয়াল করে দেখো OX বরাবর 4p এর লম্বাংশ হবে 4p ইন্টু cos, OX এর সাথে এই বলের অ্যাঙ্গেল XOL, 3p এর লম্বাংশ হবে 3p ইন্টু cos, OX এর সাথে তার অ্যাঙ্গেল কত XOM, ইকুয়ালস টু 5p এর লম্বাংশ হবে 5p ইন্টু OX এর সাথে তার অ্যাঙ্গেল হচ্ছে XON। এইবার আমাকে তোমরা বলো, এই দেখো লম্ব আঁকানোর উদ্দেশ্য কি ছিল? 4p ইন্টু cos মানে কি বলো? কবরে ভূমি অতি, cos মানে কবরে ভূমি অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে অ্যাঙ্গেলটা দেখো XOL, এই যে একটা সমকোণী ত্রিভুজ, আমরা তো আঁকার সময় এই ছেদকটা লম্ব আঁকাইছিলাম, এই সমকোণী ত্রিভুজে বলো, এই যে দেখো সমকোণী ত্রিভুজ, ভালো মতো দেখো XOL, এই সমকোণী ত্রিভুজে ভূমি কোনটা? এই অ্যাঙ্গেলের সাপেক্ষে বল, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি, কবরে ভূমি অতি, OX হচ্ছে ভূমি আর OL হচ্ছে অতিভুজ, ভালো মতো বুঝছো? OX বাই OL, কবরে ভূমি অতি, ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি, এই যে এই ত্রিভুজে ভূমি হচ্ছে OX, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি হচ্ছে OX, অতিভুজ হচ্ছে OL। ঠিক একইভাবে 3p ইন্টু cos XOM, এই XOM এই ত্রিভুজে দেখো cos XOM, এই ত্রিভুজে cos মানে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে OX, অতিভুজ হচ্ছে OM, ভূমি OX, অতিভুজ হচ্ছে OM, ইকুয়ালস টু 5p ইন্টু XON, cos XON, এই যে XON এই ত্রিভুজে ভূমি হচ্ছে OX, অতিভুজ হচ্ছে ON, ভূমি হচ্ছে OX, অতিভুজ হচ্ছে ON, সবগুলা থেকে OX কাটা, এই যে OX সবগুলা থেকে OX কাটা দেও, ম্যাথ মিলে গেছে। আর PP কাটা দেও, সবগুলা থেকে OX কাটা P কাটা, ম্যাথ মিলে গেছে। কে বুঝছো ভাই? খুবই ইজি ম্যাথ, ভয় পাও না, একটু দেখো ভালো মতো দেখো, ম্যাথের ভাষাটা একটু বোঝার চেষ্টা করো, দেখবা ইজি হয়ে গেছে। এই ম্যাথগুলোকে ভয় পাও না, একটু দেখো ঠান্ডা মাথায় দেখো। এবার ভাই এই লম্বাংশের সূত্র জানে না, এমন কেউ নাই। ভেক্টর পড়ে আসছো, এই লম্বাংশের সূত্র সবাই জানো, গত ক্লাসেও দেখাইছি যে জাস্ট লম্বাংশের উপপাদ্য বলতেছে কোন একটা নির্দিষ্ট দিক বরাবর দুইটা বল, মনে করো যে এখানে ক্লিয়ার তো দুইটা বল 4p এবং 3p এর লব্ধি হচ্ছে 5p, তাহলে অবশ্যই আমরা লম্বাংশের উপপাদ্য থেকে লিখতে পারি যে 4p এবং 3p বলের লম্বাংশের যোগফল ইকুয়ালস টু লব্ধির লম্বাংশ, মানে 5p বলের লম্বাংশ। তারপরে এটা একদম বাচ্চা জিনিস যে যার সাথে লম্বাংশ বাইর করবো, অ্যাঙ্গেলটাও যদি তার সাথেই নেই, ডিরেক্ট কজের গুণফল হবে। কার গুণফল? কজের গুণফল। এরপরে কবরে ভূমি অতি, ভূমি বাই অতিভুজ, সবগুলোতে ভূমি হবে OX, এই ত্রিভুজে অতিভুজ হবে OL, এটা তো অতিভুজ OM, এটা তো অতিভুজ ON। তারপর OX কাটা, P কাটা, ম্যাথ শেষ।
ভেরি গুড। এইবার সেম টু সেম এই ম্যাথটা কে কে করতে পারো বলো? এই ম্যাথটা কে কে করতে পারবো? একদম হুবহু সেম, কোনো পার্থক্য নাই, হুবহু সেম। কে কে পারবা হাত তোলো। এই ম্যাথটা হুবহু সেম, কে কে পারবা হাত তোলো আগে। হুবহু সেম। এই ম্যাথটা আশা করা যায় পারা উচিত, এই ম্যাথটা আশা করতেই পারি, এই ম্যাথটা তোমরা চেষ্টা করলে পারবা, এতটুকু আশা আমি করতেই পারি। কি বলো তোমরা? ওকে ফাইন। এইবার দেখো, ভেরি গুড। চলো পরের ম্যাথটা, খুবই চমৎকার একটা ম্যাথ করবো। এই যে 20 খুবই ইম্পর্টেন্ট, এরপরে 17 আমরা পরে আসতেছি, 17টা লাস্টে আসতেছি। দেখো প্রশ্নটা ভালো মতো রিডিং পড়ো, খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা ভালো মতো রিডিং পড়ো, খুবই ইম্পর্টেন্ট। দুইবার রিডিং পড়ো। এই চ্যাপ্টার কি অ্যাডমিশন ইম্পর্টেন্ট? হ্যাঁ অবশ্যই ইম্পর্টেন্ট। স্থিতিবিদ্যা থেকে একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, যে কোনো জায়গায় প্রশ্ন আসবে, না আসার তো কোনো সুযোগই নাই। অবশ্যই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা কি আবার বলে দিতে হয়? হ্যাঁ, প্রশ্নটা পড়ছো ভালো মতো? প্রশ্নটা কি ভালো মতো পড়ছো? দেখো কি বলছে, কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বল দে লব্ধি আর, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ। এই প্রশ্নটা তো একটু ভুল আছে। পি এর দিক বরাবর আর এর লম্বাংশ এটা কত? কিউ হলে না পি হলে? প্রশ্নটা তো একটু দাঁড়াও দেখে নি, একটু মিস্টেক আছে এনে। এত হলে দেখাও যে বল দের অন্তর্গত কোণ এত এবং লব্ধি এত। আচ্ছা ওয়েট, একটু মিস্টেক আছে, এটার মান পি নাকি কিউ একটু দেখে আসি। দাঁড়াও দাঁড়াও, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা কিউ নাকি পি হবে এটা খেয়াল নাই আমি, দাঁড়াও দেখতেছি। কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বলদের লব্ধি আর এবং পি এর দিক বরাবর আর এর লম্বাংশ, এটা পি নাকি কিউ? কিউ হবে, হ্যাঁ এটা হবে। পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ হলে, কিউ হলে লিখো, পি বরাবর আর এর লম্বাংশ কিউ হলে দেখাও যে বলদের অন্তর্গত কোণ এত অথবা এত, দুইটা দেখাইতে হবে এবং আর এর মান এটা দেখাইতে হবে। ওয়েট, আগে প্রশ্নটা ভালো মতো দেখো কি বলছে। ধরো এটা পি, এটা কিউ, ধরো এই বিন্দুতে ক্রিয়ার হতো, কোন বিন্দুতে ক্রিয়ার হতো, ধরো ও বিন্দুতে ক্রিয়ার হতো, দুইটা বল পি এবং এটা কিউ। এই বলদের লব্ধি হচ্ছে আর, এই দুইটা বলের লব্ধি ধরো আর। তোমাকে বলছে, আচ্ছা ধরলাম যে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, ধরে নিলাম বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা এবং পি এর সাথে আর এর অ্যাঙ্গেল থিটা, এই দুটো জিনিস আমরা ধরে নিলাম। এবার দেখো বলছে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ হলে, আমাকে বলো তো পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কত বলো? পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কত বলো? পি বরাবর আর এর লম্বাংশ কত? আর কস থিটা। এই যে পি বরাবর, এটা তো পি ইকুয়ালস টু দেওয়া যাবে না, কারণ এখানে তো এই পি এর সমান হবে না। আমরা প্রশ্নে বলে দিছে, বলে দিছে যে পি বরাবর আর এর লম্বাংশ, খেয়াল করে দেখো, আগে দেখো পি বরাবর, পি বরাবর আর এর লম্বাংশ, পি বরাবর আর এর লম্বাংশ কত? আর কস থিটা না? কেন? কারণ দেখো আমরা লম্বাংশ নিব পি বরাবর, তাহলে পি বরাবর আর এর অ্যাঙ্গেল কত? পি এর সাথে আর এর অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে আর ইন্টু কস থিটা, পি বরাবর আর এর লম্বাংশ আর কস থিটা। তো প্রশ্নে বলা আছে যে এই পি বরাবর আর এর লম্বাংশ কিউ এর সমান, কার সমান? দেখো বলছে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ হলে, তার মানে কি প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে আর কস থিটা সমান কিউ, এই জিনিসটা বুঝছো? দেখো পি বরাবর আর লম্বাংশ, পি বরাবর আর লম্বাংশ কার সমান? কিউ এর সমান। প্রশ্নে বলছে যে পি বরাবর আর এর লম্বাংশ আর কস থিটা কার সমান? কিউ এর সমান। আচ্ছা ভালো কথা, হইতেই পারে যে পি বরাবর আর এর লম্বাংশ যত সেটা কিউ বলের মানের সমান, হইতেই তো পারে, ঠিক আছে।
এখন বলছে দেখাও যে বল দ্বয়ের অন্তর্গত কোণ। আমরা ধরছি দুইটা বলের অন্তর্গত কোণ আলফা। দুইটা বলের অন্তর্গত কোণ আমরা কত ধরছি? আমরা ধরছি আলফা। তাহলে আলফা সমান এটা দেখাইতে হবে অথবা এটা। আচ্ছা, এই ম্যাথটা এখন আমরা কি করব? লম্বাংশ দিয়ে করব। প্রশ্নের মধ্যে বলেই দিছে লম্বাংশ, তোমাকে হিন্টস দিয়ে দিছে। তোমাকে প্রশ্নে হিন্টস দিয়ে দিছে যে এই ম্যাথগুলো তুমি কি দিয়ে করো। আগে আমরা যে ওই যে বলের সাইন সূত্র দিয়ে ম্যাথগুলো করছি, বলের ওই ম্যাথগুলা বলের সাইন সূত্র দিয়েও করা যায়, লম্বাংশ দিয়েও করা যায়। বাট বলের সাইন সূত্র দিয়ে করাটা একটু ইজিয়ার। কারো যদি লম্বাংশ দিয়ে করতে ভালো লাগে তোমরা লম্বাংশ দিয়েও করতে পারো। বাট এই ম্যাথটাতে দেখো উল্লেখ করে দিছে যে লম্বাংশের কথা। তো আমরা কি করবো? শুরুতে দেখো পি বরাবর লম্বাংশ নিব। দেখো পি বরাবর, দেখো প্রশ্নে কিন্তু হিন্টস দেওয়াই আছে যে পি এর দিক বরাবর। দেখো এই যে পি এর দিক বরাবর, পি এর দিক বরাবর আর লম্বাংশ কত? পি এর দিক বরাবর আর লম্বাংশ আর cos থিটা সমান হচ্ছে কিউ। তাহলে দেখো পি বরাবর লম্বাংশ নিয়ে পাই, পি বরাবর লম্বাংশ নিয়ে পাই। লম্বাংশের উপপাদ্য কি ছিল? যে কোনো নির্দিষ্ট দিক বরাবর এই দুইটা বলের লম্বাংশ পি এবং কিউ এর লম্বাংশ লব্ধির লম্বাংশের সমান। এখন আমাকে বলো পি বরাবর পি এর লম্বাংশ কত বলো তো? পি বরাবর পি এর লম্বাংশ পি cos 0, কারণ পি এর সাথে অ্যাঙ্গেল কত? পি এর সাথে শোনো, পি এর সাথে নিজের অ্যাঙ্গেল 0, এটা cos 0 মান 1। cos 0 মান 1 লেখা লাগে না ভাইয়া, এটা শুধু পি, শুধু পি লিখবা। পি বরাবর পি এর লম্বাংশ সে নিজেই। দেখো আমরা লম্বাংশ বাইর করতেছি পি বরাবর, তো পি বরাবর পি এর লম্বাংশ সে নিজেই। আবার পি বরাবর কিউ এর লম্বাংশ কত? কিউ cos আলফা, কিউ cos আলফা সমান লব্ধির লম্বাংশ আর cos থিটা। এই লাইনটা কে কে বুঝছো ভালো মতো বোঝো ভাইয়া। পি এর দিক বরাবর লম্বাংশ নিয়ে পাই, লম্বাংশ নিয়ে পাই মানে হচ্ছে লম্বাংশের উপপাদ্য প্রয়োগ করে পাই। লম্বাংশের উপপাদ্যটা ছিল যে কোনো নির্দিষ্ট দিক বরাবর, আমরা এখানে পি বরাবর নিলাম, প্রশ্নে উল্লেখ করাই আছে যে পি বরাবর নিতে হবে। দেখো পি বরাবর নিলে পি বরাবর পি এর লম্বাংশ সে নিজেই, পি বরাবর পি এর লম্বাংশ পি cos 0, কারণ মধ্যবর্তী কোণ পি এর সাথে পি এর কোণ 0 ডিগ্রি, cos 0 মান 1, তাহলে পি। পি বরাবর কিউ এর লম্বাংশ কিউ cos আলফা, কারণ দেখো পি এর সাথে কিউ এর অ্যাঙ্গেল আলফা, তাহলে কিউ ইন্টু cos আলফা ইকুয়ালস টু পি বরাবর লব্ধির লম্বাংশ আর cos থিটা। এইবার দেখো আর cos থিটা মান বসাই দেবো, পি প্লাস কিউ cos আলফা। দেখো আর cos থিটার মান প্রশ্নে বলা আছে কিউ। এইবার তুমি এখান থেকে আলফা বের করে ফেলো। এই যে দেখাইতে বলছে অন্তর্গত কোণ আলফা, আলফা সমান এত, তাহলে এখান থেকে আলফা বের করো। কেমনে? কিউ কমন নিয়ে নাও, কিউ এখান থেকে, সরি কিউ কমন নিয়ে লাগবে না, আলফা ডিরেক্ট বের করলেই তো হচ্ছে। তাহলে কিউ cos আলফা, কিউ cos আলফা সমান কিউ মাইনাস পি, তাহলে cos আলফা সমান কিউ মাইনাস পি ডিভাইড বাই কিউ। সুতরাং আলফা সমান cos ইনভার্স কিউ মাইনাস পি ডিভাইড বাই কিউ। বলো এটা কে কে বুঝছো? কে কে বুঝতে পেরেছো বলো? ইজি জিনিস, ভয় পাইও না ভাইয়া। প্রশ্নের মধ্যেই তোমাকে হিন্টস দিয়ে দিছে যে পি এর দিক বরাবর লম্বাংশ নিলে ম্যাথটা ইজিলি মিলে যাবে, কারণ প্রশ্নে বলাই আছে যে পি বরাবর আর এর লম্বাংশ হচ্ছে আর cos থিটা এবং সেটার মান হচ্ছে কিউ এর সমান। তাহলে এই যে দেখো আমরা যদি পি বরাবর লম্বাংশ নেই, পি বরাবর পি এর লম্বাংশ পি, কিউ এর লম্বাংশ কিউ cos আলফা, এই দুইটা বলে লম্বাংশের যোগফল লব্ধির লম্বাংশের সমান এবং আর cos থিটার মান দেওয়া আছে কিউ। খুব ইজিলি হয়ে গেছে না? এই বুঝছো? হ্যাঁ, এক্সামে চিত্র আঁকাইতে হবে, এক্সামে এইগুলো চিত্র আঁকাই দিতে হবে, নাহলে হবে না। আচ্ছা খেয়াল করে দেখো তো, আলফা এর মানে একটা প্রমাণ করছি, তোমরা কি দেখতে পাচ্ছ যেখানে আরেকটা প্রমাণ করতে হবে? দেখো একটা প্রমাণ করলাম, আরেকটা আছে, খেয়াল করছো? এবং ওখানে কি আছে? ওখানে কি cos আছে নাকি সাইন আছে বলো? এই যে এখান থেকে আনতে হবে, একটা তো শেষ, আগের পেজে দেখো এই যে এটা শেষ, আরেকটা প্রমাণ করতে হবে, ওখানে আছে সাইন। দূর, তো সাইন কেমনে আনবো? দেখো cos এটা তো এখান থেকে cos রাইখা বাইর করে ফেলছি, তো সাইন আনার বুদ্ধি কি? সাইন আনার বুদ্ধি হচ্ছে, দেখো কি করি, যে এখান থেকে সাইন আনার বুদ্ধি হচ্ছে কিউ কমন নিতে হবে। দেখো পি সমান কিউ মাইনাস কিউ cos হলো, এই যে সূত্র পেয়ে গেছি, কিউ কমন, এই যে 1 মাইনাস cos আলফা, সূত্র মনে আছে কার কার বলো? 1 মাইনাস cos এ, 1 মাইনাস cos এ, ত্রিকোণমিতি যাদের পড়া আছে বলো। আমার যাইতে হবে cos থেকে সাইনে, তাহলে এই দেখো পি সমান কিউ ইন্টু 1 মাইনাস cos এর সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার এ বাই 2, 2 সাইন স্কোয়ার এ বাই 2, এটা হবে আলফা বাই 2। 1 মাইনাস cos এ সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার এ বাই 2, 1 মাইনাস cos এ 2 সাইন স্কোয়ার এ বাই 2,
টু সাইন স্কোয়ার এ বাই টু, এই জায়গায় আলফা বুঝবে। তাহলে এবার তুমি এখান থেকে খেয়াল করো, সাইন স্কোয়ার আলফা বাই টু সমান হবে পি বাই টু কিউ। এবার বর্গমূল করে দাও, তাইলে সাইন আলফা বাই টু বর্গমূল করে দিলে রুট ওভার অফ পি বাই টু কিউ। এইবার আলফা বাই টু, আলফা বাই টু কি হবে, আলফা বাই টু হবে সাইন ইনভার্স রুট ওভার অফ পি বাই টু কিউ, পি বাই টু কিউ। তাহলে এবার সুতরাং আলফা সমান 2 দিয়ে গুণ। বলো কে কে বুঝছো ঘটনাটা? ইজি, 2 সাইন ইনভার্স মিলে গেছে, 2 সাইন ইনভার্স রুট ওভার অফ পি বাই টু কিউ। এই যে দেখো সুন্দর ম্যাথ না? জাস্ট আগের ম্যাথটাতে মানে প্রথম অংশটাতে যখন বলছে আলফা সমান কজ ইনভার্স, এটা দেখাও। এখানে ডিরেক্ট কজ ছিল, সেখান থেকে আলফা বাইর করে ফেলছে, দেখো কজ ইনভার্সের মাধ্যমে আসছে। বাট যদি 2 সাইন ইনভার্স, এই সাইন ইনভার্স দিয়ে বলে, তখন কিউ দুটাকে এক পাশে করে কিউ কমন নিয়ে নিব। কারণ আমরা জানি 1 মাইনাস কজে সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার এ বাই টু, 2 সাইন স্কোয়ার এ বাই টু, এর জায়গায় আলফা বসবে। পি যদি এক অক্ষ না নিই কোনো সমস্যা নাই, এটা যে কোনো দিক বরাবর নেওয়া যায়। লম্বাংশের সূত্রে কখনো কোথাও বলা নাই যে এক অক্ষ বরাবরই নিতে হবে। নর্মালি আমরা অনুভূমিক বরাবর নেই, আমাদের লিখতে সুবিধা। বাট এটা যে কোনো দিক বরাবর নেওয়া যাবে, পি বরাবর নেওয়া যাবে, কিউ বরাবর নেওয়া যাবে, আর বরাবর নেওয়া যাবে। বাট যেহেতু প্রশ্নে বলাই আছে যে পি এর দিক বরাবর লম্বাংশ, আর এর লম্বাংশ দেওয়া আছে কিউ, তাহলে পি বরাবর নিলেই ম্যাথটা ইজিলি মিলবে। অন্য বরাবর নিলে তো মিলবে না, অন্য বরাবর তো ভ্যালু দেওয়া নাই, বুঝতে পারছো? এই জন্য আমরা পি বরাবর নিব। ঠিক আছে, ওকে, আশা করি এই ম্যাথটা বোঝা গেছে। ওকে, এরপরে লাস্টে লব্ধির মান বের করতে হবে। তো লব্ধির মান বের করার জন্য কি করতে হবে? জাস্ট সামান্তরিক সূত্র বসায় দেওয়া কাজ শেষ। এখানে সামান্তরিক সূত্র বসায় দিলেই সুন্দর মতো কাজ শেষ, কারণ আমরা এখানে কজের মান জানি, কজ আলফা। ওয়েট দাঁড়াও, সামান্তরিক সূত্র বসায় দিলেই ম্যাথ সুন্দর মতো মিলে যাবে। আচ্ছা, সামান্তরিক সূত্র বসালে তো কজ আলফা আসবে। কজ আলফা, এখান থেকে কজ আলফা মান কত আসছিল মনে আছে? দেখো এই যে এখান থেকে কজ আলফা সমান, মনে রাখো কিউ মাইনাস পি বাই কিউ, এটা লাগবে। দাঁড়াও, কিউ মাইনাস পি বাই কিউ, এটা কাজে লাগবে। কিউ মাইনাস পি বাই কিউ, এই যে এখান থেকে কজ আলফা এটা লিখে রাখি। দাঁড়াও, এটা তো নতুন করে লেখা লাগবে না তোমাদের, কারণ এটা তো আগেই বাইর করা আছে। কিউ মাইনাস পি বাই কিউ, এটা হচ্ছে কজ আলফার মান। এখন লব্ধি দেখো, লব্ধি সুতরাং এখন আর সমান, লব্ধি আর সমান কি, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, 2p কিউ কজ আলফা। তুমি জাস্ট এই কজ আলফার জায়গায় মান বসায় দাও, কজ আলফার জায়গায় বসায় দাও, নিচে কিউ উপরে কিউ মাইনাস পি। তাহলে কিউ কিউ কাটা, কিউ কিউ কাটা দাও, কি আসে, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ প্লাসে মাইনাসে মাইনাস 2p স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো এই যে প্লাসে মাইনাসে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2p ইন্টু পি, 2p স্কোয়ার। তাহলে কি আছে দেখো, রুট ওভার অফ একটা পি স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার বিয়োগ হবে, দুইটা পি স্কোয়ার বিয়োগ হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে কিউ স্কোয়ারটা প্লাস থাকবে, কিউ স্কোয়ারটা আগে লিখলাম, মাইনাস পি স্কোয়ারটা পরে লিখলাম, তারপর থাকবে প্লাস 2q, শেষ, মিলে গেছে। দেখছো, একদম ইজি। বলো কে কে বুঝতে পেরেছো? ইজি। এই ম্যাথগুলো একটু সময় নিয়ে বুঝবা, একটু সময় নিয়ে বুঝবা, যাতে পরীক্ষা হলে করে দিয়ে আসতে পারো। কে কে বুঝতে পেরেছো একটু বলো, একটু দেখো, ভালো মতো দেখো, একটু ভালো মতো দেখো। ম্যাথগুলা ইজি, ভয় পাওয়ার মতো কোনো ম্যাথ নয় এগুলা। একটু ঠান্ডা মাথায় দেখো, ঠান্ডা মাথায় দেখলেই মিলে যাবে। বুঝছো কে কে? শুরুতে আমরা প্রশ্নটা দেখলাম, যে প্রশ্নে বলাই আছে পি বরাবর আর লম্বাংশের মান কিউ। তাহলে পি বরাবর আর লম্বাংশ হচ্ছে আর কস থিটা। প্রশ্নে বলা আছে যে আর কসের সমান কি, এই আর কসের সমান কিউ। তাহলে এটা দেখে তো আমরা বুঝতে পারলাম যে পি বরাবর লম্বাংশ নিয়ে পাই, লম্বাংশ নিলে ডিরেক্ট আলফা বের যাবে কস ইনভার্স দিয়ে, তারপর দুইটা কিউ এক পাশে কমন নিয়ে 1 মাইনাস কস আলফা সমান 2 সাইন স্কয়ার আলফা বাই 2 বসায় দিলে সাইন চলে আসবে। এবং লব্ধির মানে কজ আলফার মান, লব্ধির ভ্যালুতে মানে লব্ধির সূত্রে কজ আলফার মান বসায় দিলেই সুন্দর মতো ম্যাথ মিলে যাবে। আর এই প্রশ্ন দেখেও তো বোঝা যায় যে ডিরেক্ট লব্ধির সূত্র বসায় দিলে ম্যাথ মিলে যাবে, একদম ফরম্যাট সহ মিলে আছে। এইবার আমরা আজকে ক্লাসের মানে লেকচার 2 পার্ট 1 এর লাস্ট ম্যাথটা করবো 17। লেকচার 2 এর পার্ট 1 প্রশ্নটা ভালো মতো রিডিং পড়ো।
তারপর আমরা লেকচার 2 এর পার্ট 2 নিব বৃহস্পতিবার সকালে। তোমাদের বৃহস্পতিবার একটাই ক্লাস, বৃহস্পতিবার দুপুরে কোনো ক্লাস নাই, জাস্ট রাতে স্থিতিবিদ্যা লেকচার 3। তো লেকচার 2 এর পার্ট 2 আমরা বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা এই টাইমটাতে নিব, ঠিক আছে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, প্রশ্নটা পড়ো, প্রশ্নটা ভালো মতো পড়ো। দেখো কি বলছে, কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুইটি বলের লব্ধি, কোন একটা বিন্দুতে পি এবং কিউ দুইটা বল কাজ করতেছে, লব্ধি হচ্ছে আর। কিউ এর মান দ্বিগুণ করলে লব্ধি দ্বিগুণ হয়। 2 আর আবার এই সরি এটা টাইপার তো এগুলো দেখি একটু ভালো ভুল করে রাখছে। আবার এটা কোত্থেকে আসলো? আবার কিউকে বিপরীতমুখী করলেও আর দ্বিগুণ হয়। প্রমাণ করে যে এটার সামান্তরিক সূত্রের মেয়ে, তার কিচ্ছু না, জাস্ট 3 বার সামান্তরিক সূত্র বসাইতে হবে। দেখো ওয়েট, আগে দেখো প্রথম কন্ডিশনটা শোনো, কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানে দুইটা বলে লব্ধি আর। দেখো আমি কি করি, আগে 3টা সমীকরণ লিখতে পারলে ম্যাথ শেষ। আচ্ছা দাঁড়াও তো এই ব্রাশটা ইউজ করে দেখি এটা কেমন দেখা যায়। পি ও কিউ মানে দুইটা বলে লব্ধি আর, তাহলে আমি লিখতে পারি বলো প্রথম ক্ষেত্রে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা কেমন দেখা যায় বলো তো? 2 পি কিউ কজ আলফা, এটা লেখা যায় বলো? হ্যাঁ, খেয়াল করে দেখো, পি ও কিউ মানের দুইটা বলে লব্ধি আর। তো আমি ধরিলাম বলদের মধ্যবর্তী কোণ আলফা। তুমি চিত্র আঁকাইতে পারো চাইলে, অথবা বলে দিলেই হবে যে দুইটা বলের মধ্যবর্তী কোণ আলফা। ধরো এটা চিত্র আঁকাইলেও চলবে, না আঁকাইলেও চলবে, ধরলাম বল দুটার মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আমাকে বলো, দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় এবং এদের লব্ধি যদি আর হয়, তাহলে কি আমি লিখতে পারি লব্ধি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা? বলো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। ওকে, লিখতে পারি। এটা ধরো 1 নং সমীকরণ। আচ্ছা এবার আমাকে বলো, কিউ এর মান দ্বিগুণ করলে লব্ধি দ্বিগুণ হয়, এটা একটা কন্ডিশন। কিউ এর মান দ্বিগুণ করলে, ভালো মতো শোনো, লব্ধি দ্বিগুণ হয় মানে কি? কিউ হয়ে যাবে 2 কিউ, লব্ধি হয়ে যাবে 2 আর। পি কিন্তু চেঞ্জ হবে না, পি কিন্তু পি থাকবে। ভালো মতো শোনো, প্রথম কন্ডিশনে দুইটা বল পি কিউ, ধরলাম মধ্যবর্তী কোণ আলফা, লব্ধি আর, তাহলে লব্ধি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তাহলে পি কিন্তু চেঞ্জ হবে না, পি পি থাকবে। কিউ হয়ে যাবে 2 কিউ, লব্ধি হয়ে যাবে 2 আর। তাহলে কি হয়ে যাবে দেখো, লব্ধি স্কয়ার, দেখো 2 আর কে স্কয়ার করলে 4 আর স্কয়ার, 2 আর লব্ধি স্কয়ার, 2 আর কে স্কয়ার করলে 4 আর স্কয়ার, পি স্কয়ার প্লাস 2 কিউ কে স্কয়ার করলে 4 কিউ স্কয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 2 কিউ ইন্টু কজ আলফা। একবারে লিখবো, খেয়াল করে দেখো কি হচ্ছে, 2 ইন্টু পি ইন্টু একটা বল পি আর একটা 2 কিউ, তাহলে কত হবে 2 দুগুণে 4, 4 পি কিউ কজ আলফা। একবারে লিখবো 4 পি কিউ কজ আলফা। এটা কে কে বুঝছো এই লাইনটা বলো? মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়নি ভাইয়া, মধ্যবর্তী অ্যাঙ্গেলও চেঞ্জ হয়নি, পি বলের মানও চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে শুধু কিউ হয়েছে ডাবল 2 কিউ, আর লব্ধি হয়েছে ডাবল, লব্ধি স্কয়ার 2 আর কে স্কয়ার করলে 4 আর স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস এইটাকে স্কয়ার করলে 4 কিউ স্কয়ার প্লাস 2 ইন্টু এই দুটো গুণফল, 2 দুগুণে 4 পি কিউ কজ আলফা। ওকে, এটা গেল 2 নাম্বার কন্ডিশন। এরপরে 3 নাম্বার কন্ডিশনে কি বলছে দেখো, 3 নাম্বার কন্ডিশনে কি বলছে, আবার কিউকে বিপরীতমুখী করলেও আর দ্বিগুণ হয়। আচ্ছা কিউকে বিপরীতমুখী করা মানে কি, একটু ভালো মতো শোনো। আর দ্বিগুণ হয়, আর দ্বিগুণ হয় মানে হচ্ছে আর হয়ে যায় 2 আর। এখন আমাকে বলো কিউকে বিপরীতমুখী করা মানে কি? ধরো এই যে ছিল পি, এই যে ছিল কিউ, দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা আগে ধরছিলাম আলফা। তো এখন যদি কেউ কিউকে, ধরো এটা পি এটা কিউ, কিউকে যদি বিপরীতমুখী করে দেয়, তাহলে এই অ্যাঙ্গেলটা এখন কত হবে বলো? আগে দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এখন কত হবে কমেন্ট করে বলো। আগে পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হয় এবং কিউকে তুমি যদি বিপরীতমুখী করে দাও, তাহলে এটা হয়ে যাবে 180 মাইনাস আলফা। কত? 180 মাইনাস আলফা। খেয়াল করে দেখো, তাহলে এবার কত হবে দেখো, দেখো এবার কিন্তু কোনো বলের মান চেঞ্জ করা হয়নি, পি পি এর মতোই আছে, কিউ কিউ এর মতোই আছে, জাস্ট কিউকে অপোজিট করে দিছো মানে অ্যাঙ্গেল হয়ে গেছে 180 মাইনাস আলফা এবং লব্ধি হয়ে গেছে ডাবল, লব্ধি 2 আর।
তাহলে লব্ধি স্কোয়ার 2r, লব্ধি কিন্তু দ্বিগুণ দ্বিগুণ হয়ে গেছে, স্কোয়ার করলে হবে 4r স্কোয়ার, 2r কে স্কোয়ার করলে 4r স্কোয়ার। দেখো এবার কিন্তু পি পি আছে, কিউ কিউই আছে, পি আর কিন্তু কিউ কিন্তু চেঞ্জ হয়নি, 2pq কজ মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 মাইনাস আলফা 3। এবার আমাকে তোমরা বলো, সরি 90 কেন, 180 মাইনাস আলফা, ধুর 180 মাইনাস আলফা। এবার আমাকে তোমরা বলো যে কজ 180 মাইনাস আলফা মানে কি? ত্রিকোণমিতির সূত্র বসাও। তোমরা কি জানো যে কজ 180 মাইনাস আলফা মানে কি? দ্বিতীয় চতুর্ভাগ। কজ 180 মাইনাস আলফা মানে মাইনাস কজ আলফা, এটা কে কে জানো? দ্বিতীয় চতুর্ভাগে কজের চিহ্ন নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কজের চিহ্ন নেগেটিভ, এটা হয়ে যাবে মাইনাস কজ আলফা, তার মানে প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস কজ আলফা। দেখো একবার লিখে ফেলতেছি, এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2pq কজ আলফা। এই যে আগে বলো এই তিনটা সমীকরণ লেখা সবাই বুঝছো কিনা? ভাইয়া প্রথম ক্ষেত্রে পি আর কিউ ধরলাম মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, লব্ধি আর, প্রথম সূত্র মানে প্রথম সমীকরণ। কিউ দ্বিগুণ হয়ে গেছে আর দ্বিগুণ, দ্বিতীয় সমীকরণ। কিউ কে বিপরীতমুখী করলে প্রথম অ্যাঙ্গেল আলফা হইলে দ্বিতীয় ক্ষেত্রে অ্যাঙ্গেল হয়ে যাবে 180 মাইনাস আলফা। পি কিউ সেম আছে, লব্ধি হয়ে গেছে দ্বিগুণ। এই তিনটা সমীকরণ লেখার জন্য চিত্র আঁকার কোনো দরকারই নাই, এগুলো সামান্তরিক সূত্রে লব্ধির সূত্র দিয়ে হয়ে যায়। যতটুকু করলাম এতটুকু বোঝার জন্য চিত্র আঁকার দরকার নাই ভাইয়া। একটা বলকে বিপরীতমুখী করে দিলে অ্যাঙ্গেল আলফা থাকলে 180 মাইনাস আলফা হয়ে যায়, এটা বোঝা যায়। এইবার দেখো যেইটা প্রমাণ করতে বলছে এখানে কোথাও আলফা আছে, প্রমাণ করতে বলছে পি অনুপাত কিউ অনুপাত আর, ভালো মতো বুঝছো, যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে এটা। পি অনুপাত কিউ অনুপাত আর প্রমাণ করতে বলছে, তো যেইটা প্রমাণ করতে বলছে ওখানে কোথাও ওই যে কজ আলফা আছে নাই। তাহলে আমরা এই তিনটা সমীকরণ যোগ বিয়োগ করে আগে কজ আলফাগুলোকে বাদ দিব। কিভাবে? তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, 1 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণ যোগ করলে এই দুইটা কাটাকাটি চলে যায়, দেখতেছো? দেখো সুন্দর কাজ করবো, দেখো কি করব। 1 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণ যোগ করো, 1 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণ যোগ করলে দেখো এখানে প্লাস 2pq কজ আলফা, এখানে মাইনাস 2pq কজ আলফা, কাটাকাটি। তাহলে আর স্কোয়ার যোগ করলে 5r স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার যোগ করলে 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যোগ করলে 2q স্কোয়ার। সাজায় লিখি 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 5 পি কিউ আর সাজাইলাম। এই যে এখানে যে সিরিয়াল আছে পি কিউ আর একটা সমীকরণ পাইলাম। দেখো এখানে দেখো কোথাও কজ আলফা নাই, এখানে কোথাও কজ আলফা নাই। 1 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণ যোগ করে দিছি, কাটাকাটি চলে গেছে। আচ্ছা এইবার আমাকে বলো 2 নং এর সাথে যদি 3 নং যোগ করি তাহলে কি কাটাকাটি যায় হুবহু? বলো। 2 নং এ আছে প্লাস 4pq কজ আলফা, 3 নং এ আছে মাইনাস 2pq কজ আলফা, যায় না। তোমরা ছোটবেলায় অপনয়ন পদ্ধতি শিখছিলা, কার কার মনে আছে অপনয়ন? যে ভাই এখানে আছে 4টা 4pq কজ আলফা, এখানে 2টা, তাহলে এটাকে আগে 2 দিয়ে গুণ করি। কার কার মনে আছে? ওয়েট দেখো কি করি, এই মনে আছে তোমাদের? দেখো এই যে 3 নং সমীকরণ, দেখো 3 নং সমীকরণকে আগে 2 দিয়ে গুণ করি। এই দেখো 3 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই, তুমি বাংলায় লিখবা যে 3 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে এটা হবে 4 দুগুণে 8 আর স্কোয়ার, এটা হবে 2p স্কোয়ার, এটা হবে 2q স্কোয়ার, এটা মাইনাস 4pq কজ আলফা। এইবার ধরলাম এটাকে, ধরলাম 4 নং সমীকরণ। এইবার বলো তো কি করা যায়? দেখো ভাইয়া 2 নং সমীকরণে আছে প্লাস 4pq কজ আলফা, 3 নং এ মাইনাস 2pq কজ আলফা, তো ডাইরেক্ট যোগ করলে তো কাটাকাটি যাবে না। এজন্য আমরা 3 নং সমীকরণকে আগে 2 দিয়ে গুণ করলাম, 3 নং সমীকরণকে আগে 2 দিয়ে গুণ করলাম, 4 দুগুণে 8, এটা 2 এটা 2 এটা। এই যে এবার বলো, এইবার 2 নং এর সাথে 4 নং যোগ করি, কে কে বুঝতেছো? এইবার 2 নং এর সাথে 4 নং যোগ করলে কাটাকাটি যাবে। আচ্ছা এগুলো কিন্তু কঠিন কিছু না, কেউ ভয় পায়ও না। 2 নং এর সাথে 4 নং যোগ করি, 2 নং এর সাথে 4 নং যোগ করলে কি হবে? দেখো এই যে 4pq কজ আলফা, এই যে 4pq কজ আলফা, কাটা। এই যে 4r স্কয়ারের সাথে যোগ হবে 8r স্কয়ার, হবে 12r স্কয়ার, হবে 12r স্কয়ার সমান p স্কয়ারের সাথে যোগ হবে 2p স্কয়ার, 3p স্কয়ার, 4q স্কয়ারের সাথে যোগ হবে 2q স্কয়ার, 6q স্কয়ার। তো কাটাকাটি যায় কত দিয়ে? 3 দিয়ে ভাগ যায়।
3 দিয়ে ভাগ করে দাও, আর 4r স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 2q স্কয়ার। এবার সিরিয়াল ওই সাজাও, পি স্কয়ার প্লাস 2q স্কয়ার মাইনাস 4r স্কয়ার, ম্যাথ শেষ। এবার এই সমীকরণ আর এই সমীকরণ, এই দুইটা সমীকরণকে বজ্র গুণন করলেই ম্যাথ শেষ। এবার তুমি চাইলে ধরতে পারো, ওয়েট দাঁড়াও আমি নতুন একটা পেজে যাই, দাঁড়াও তোমরা লেখা লাগবে না, নতুন পেজে যাচ্ছি আমি। দেখো এইবার দেখো এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণে কি আছে? শুধু পি কিউ আর, যেটা প্রমাণ করতে হবে এখানে আছে পি কিউ আর। তো তোমাদের কি মনে আছে ছোটবেলায় যে পড়ছিলা প্রতিস্থাপন অপনয়ন বজ্র গুণন, তোমাদের কি এই জিনিসটা মনে আছে যে বজ্র গুণন করলে অনুপাত আকারে আসতো? বজ্র গুণন করলে অ্যান্সারগুলো কি আসতো? অনুপাত আকারে। এই যে দেখো এখানে অনুপাত আকারে আছে, অনুপাত। তাহলে এবার এই দুইটা সমীকরণ বজ্র গুণন করলে ম্যাথ শেষ। দাঁড়াও আমি তোমাকে একদম ডিটেলস লিখে বোঝাচ্ছি, মানে এই ম্যাথটা পরীক্ষা আসলে অনেকেই আটকে যাবে শুধু বজ্র গুণনের কারণে। দেখো এ মুছে দিচ্ছি, ওই দুইটা সমীকরণ তুমি একটাকে নাম দাও, একটা 5 একটা 6, একটা নাম দাও 5 একটা নাম দাও 6। দেখো কই এটা দিলাম 5, 2p স্কয়ার। আবার লিখতেছি ওইগুলা, তোমার আবার লেখা লাগবে না, তুমি তো একবার লিখলেই হবে। তাও দেখো 5r স্কয়ার ইকুয়ালস টু 0। এটাকে দেখলাম ধরলাম 5 নং সমীকরণ, 2p স্কয়ার প্লাস 2q স্কয়ার মাইনাস 5r স্কয়ার, আর p স্কয়ার প্লাস 2q স্কয়ার মাইনাস 4r স্কয়ার। এটাকে লিখলাম 6 নং সমীকরণ। লিখো এবং 5 এবং 6 নং হতে বজ্র গুণন সূত্র প্রয়োগ করে পাই, 5 এবং 6 নং হতে বজ্র গুণন বজ্র গুণন সূত্র প্রয়োগ করে পাই, বজ্র গুণন সূত্র প্রয়োগ করে পাই। দেখো কি পাই, সুন্দর মতো মিলে যাবে। করে যাও, বজ্র গুণন তো সবাই পারোই, যারা পারো না তোমরা ওয়েট করো। বজ্র গুণন সূত্র প্রয়োগ করে পাই। একবার লিখবো পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার। দেখো পি স্কয়ার কিউ স্কয়ার, চলকগুলো নিব আননোনগুলো, পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার। এইবার শোনো মনোযোগ দিয়ে, পি স্কয়ারের বেলায় পি স্কয়ার বাদ, ভালো মতো শোনো যারা বজ্র গুণন ভুলে গেছো। পি স্কয়ারের বেলায় পি স্কয়ার বাদ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, ওই যে ম্যাট্রিক্সের মতো, এই বরাবর নির্ণায়কের মান বের করার মতো, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, গুণ হবে শুধু ধ্রুবকগুলা। দেখো ধ্রুবকগুলা গুণ, এখানে 2, এই যে পি স্কয়ার বেলায় পি স্কয়ার বাদ, এখানে 2 এখানে -4, গুণগুলা কত হবে বলো? 2 এর সাথে -4 -8, তারপর মাইনাস এই বরাবর গুণ করলে -5 আর 2, প্লাসে মাইনাসে -10, মাইনাস একটা সূত্রের মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস মানে +10 হয়ে যাবে, মাইনাস মানে +10। ভালো মতো দেখো কি করতেছি, সূত্রটা হচ্ছে পি স্কয়ার বেলায় পি স্কয়ার, মনে মনে চিন্তা করো পি স্কয়ার নাই, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, 2 আর -4 গুণ করলে -8, তারপর সূত্রের মাইনাস, এই +2 আর -5 গুণ করলে -10, তো সূত্রের মাইনাস আর এখানে -10, মাইনাসে মাইনাসে +10। আবার দেখো কিউ স্কয়ারের বেলায় কিউ স্কয়ার বাদ, কিউ স্কয়ার বেলায় কিউ স্কয়ার বাদ, এইবার এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, ক্রিস ক্রস। আগে ছিল এই বরাবর মাইনাস এই বরাবর, এখন উল্টা। কিউ স্কয়ার বেলায় কিউ স্কয়ার বাদ, আগে এই বরাবর গুণ, এখানে সহগ -5, এখানে কিছু নাই মানে 1, তার মানে -5, তারপর সূত্রের মাইনাস, তারপর এই বরাবর গুণ, এখানে 2 এখানে -4 মানে -8, আর সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে +8। বুঝছো, শুরুতে পি স্কয়ার বেলায় পি স্কয়ার বাদ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, সহগগুলা গুণ হবে। তারপর কিউ স্কয়ারের বেলায় কিউ স্কয়ার বাদ, এইবার আগে এই বরাবর গুণ, তারপরে এইবার মাইনাস এই বরাবর গুণ। তারপর আর স্কয়ারের বেলায় আবার আর স্কয়ার বাদ, এবার আবার আগের মতো, এইবার আবার এই বরাবর মাইনাস এই বরাবর। বুঝছো, শুরুতে ছিল এই মাইনাস এই, দ্বিতীয়তে এই মাইনাস এই, তৃতীয়তে আবার এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা। তাহলে আর স্কয়ারের বেলায় আর স্কয়ার বাদ, এইটা গুণ মাইনাস এইটা, তাহলে 2 দুগুণে 4 -2 একে 2। কে বুঝছো বলো? 2 দুগুণে 4 -2 একে 2। এইবার ক্যালকুলেশন করো কি আসে, দেখো পি স্কয়ার বাই 2 কিউ স্কয়ার বাই 3 আর স্কয়ার বাই 2। এবার বর্গমূল করে দাও, বর্গমূল করে দিলে পি বাই √2
q/√3 r/√2, শেষ, ম্যাথ শেষ। বর্গমূল করে দিছি, দেখছো কত সুন্দর ম্যাথ, বর্গমূল করে দিছি, ম্যাথ মিলে গেছে। এইবার তুমি অনুপাত আকারে নিয়ে নাও। সুতরাং অনুপাত আকারে নিয়ে নাও, পি অনুপাত কিউ অনুপাত আর, পি অনুপাত কিউ অনুপাত আর সমান √2 অনুপাত √3 অনুপাত √2, √2 অনুপাত √3 অনুপাত √2। দেখো ম্যাথ মিলে গেছে, সুন্দর, খুবই চমৎকার না? এই বজ্র গুণনটা সবাই বুঝছো? একটু বলো, বজ্র গুণনটা সবাই বুঝছো ভাইয়া? পি স্কোয়ার বলে পি স্কোয়ার বাদ এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, তারপর কিউ স্কোয়ার বলে কিউ স্কোয়ার বাদ, এইবার আগে এই বরাবর গুণ তারপরে এই বরাবর গুণ, তারপর আর স্কোয়ার বলে আর স্কোয়ার বাদ আগে এই বরাবর গুণ মাইনাস দিয়ে এই বরাবর গুণ। বলো আজকে ক্লাসের সবগুলো ম্যাথ কে কে বুঝছো? আজকের ক্লাসের সবগুলো ম্যাথ কে কে বুঝছো? আজকে ক্লাসটার নাম হচ্ছে লেকচার 2 পার্ট 1, লেকচার 2 পার্ট 1। লেকচার 2 পার্ট 2 আমরা বৃহস্পতিবার সকালে নিব। লেকচার 2 পার্ট 2 তে আমরা 8-এর 1-এর আরো 2টা ম্যাথ করব এবং 8-এর 2 শেষ করব। 8-এর 2 খুবই ছোট, 8-এর 2-এর আমরা 6টা ম্যাথ করব বা 7টা, হ্যাঁ 6টা বা 7টা। 8-এর বিয়ের 6টা বা 7টা ম্যাথ করলেই এনাফ, পরীক্ষায় ঘুরে ফিরে ওই 7টা বা 6টা ম্যাথের মধ্যেই সব আসে। তারপর বৃহস্পতিবার রাতে আমরা 8-এর সি শেষ করব। হ্যাঁ, তো আমরা এখনো পর্যন্ত ম্যাথ করছি কয়টা? টোটাল ম্যাথ করবো যতগুলা, মোট ম্যাথ করবো আমরা 42টার মতো। তার মধ্যে আজকে ক্লাসে আমরা টোটাল করছি কয়টা? মনে হয় 21টা, তাই না? অর্ধেক অর্ধেক হইলো। স্মৃতিবিদ্যা মনে হয় অর্ধেক শেষ হয়েছে, তাই না? নাকি 20টা করছি? হ্যাঁ 20টার মতো, 20টা অর্ধেক হয়েছে, আরো অর্ধেক বাকি। তো এই যতগুলা ম্যাথ করছি, শোনো, স্মৃতিবিদ্যায় যতগুলা ম্যাথ করে দিচ্ছি, এই ম্যাথগুলো আসলে যাতে ভুল না হয়, পরীক্ষায় ঘুরে ফিরে এইগুলাই আসবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার পার্ট 2টা আমরা লেকচার 2-এর সকালে নেব, সকাল 10টায়। আমি মঙ্গলবারই তোমাদেরকে গ্রুপে পোস্ট দিয়ে জানিয়ে দেবো। ঠিক আছে? যারা স্মৃতিবিদ্যা ভালো মতো পড়ো না একাডেমিকে, খালি এফআরবি ব্যাচের ক্লাসগুলো করো। যেই 42টা ম্যাথ করাবো, এই 42টা ম্যাথ করে গেলেই পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবা সৃজনশীল। আর এমসিকিউ তোমার কাছে পানিবাদ হয়ে যাবে। স্মৃতিবিদ্যার এমসিকিউ এইগুলাই, এই ম্যাথগুলো ক্লাসে যে ম্যাথগুলো করাইতেছি এখান থেকে ছোট ছোট এই সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয়, মান নির্ণয়, দিক নির্ণয়, অমুক তমুক, এগুলো এমসিকিউতে আসে। ক্লাসের ম্যাথগুলো তুমি যদি ভালো মতো বোঝো, এমসিকিউ তোমার কাছে দুধভাত হয়ে যাবে। প্র্যাকটিস শিটের ম্যাথ দেখো তুমি নিজেই পারতেছো। ওকে, ঠিক আছে, তো দেখা হবে বৃহস্পতিবার সকালে। তো বৃহস্পতিবারে আমাদের স্মৃতিবিদ্যা অধ্যায় শেষ হয়ে যাবে এবং তোমাদের সাথে আমার এফআরবি ব্যাচের জার্নি শেষ হয়ে যাবে। তারপর তোমাদের রাকিব ভাইয়া গতিবিদ্যা অধ্যায়টা নেবে। ঠিক আছে, টাটা। সবাই রিভিশন দিয়ে আইসো, বৃহস্পতিবার আগে লাস্টটা রিভিশন দিয়ে আইসো। বৃহস্পতিবারে আমরা সকালে একটু পড়বো আর রাতে একটু পড়বো। টাটা।